আচ্ছা, আজকে যেহেতু অনেকটা গল্প করে ফেললাম, মানে তোমাদের মোটামুটি একটু বেশি টাইম আছে তো, 9টার পরে একটুখানি এগিয়ে গেলে অসুবিধা নেই তো? না স্যার, অসুবিধা নেই। না ঠিক স্যার। আছে। আচ্ছা, তাহলে আমরা কোয়ান্টাম মেকানিক্স পড়ছি। কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা, কত নম্বর লেকচার রে শুভ্র? 19, 19 নম্বর। ডেট হচ্ছে 9 তারিখ, তাই তো? আমরা বেসিক্যালি পড়ছি যেটা এখন, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। এলএসএইচ, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরটা পড়ছি। ঠিক আছে। আচ্ছা, আমরা আগের দিনে তোমার রেজিং লোয়ারিং অপারেটর বা ল্যাডার অপারেটর দিয়ে হারমোনিক অসিলেটর প্রবলেমকে সলভ করেছিলাম, এবং সলভ করে আমি অবভিয়াসলি গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন, গ্রাউন্ড স্টেট এনার্জি পেয়ে গিয়েছিলাম। এবারে সেইখান থেকে তুমি যখন আহ, মানে এক্সাইটেড ওয়েভ ফাংশনগুলো বা এক্সাইটেড এনার্জিগুলোকে পেতে মানে চাইবে, তার মতো করে তোমাকে জাস্ট কিরকম ভাবে কাজগুলোকে করাতে হবে সেই সম্বন্ধে জাস্ট কিছু রাস্তা তোমাকে দেখানো হয়েছিল। আজকে আমরা প্রথম পার্টের মধ্যে যেটা করব, সেটা হচ্ছে আগের দিন যে জিনিসগুলো পেয়েছিলাম সেইগুলোকে অ্যাপ্লাই করব কিছু কিছু জিনিস বের করার জন্য। কিছু কিছু জিনিস বের করার জন্য আমি এক্সাইটেড ওয়েভ ফাংশন বা হয়তো এনার্জি বা অ্যাভারেজ পজিশন, অ্যাভারেজ মোমেন্টাম, বা এক্স স্কোয়ার অ্যাভারেজ, পিএক্স স্কোয়ার অ্যাভারেজ, এইসব জিনিসগুলোকে বের করতে কাজে লাগাবো। আচ্ছা, ওয়েভ ফাংশনগুলো গ্রাফিক্যালি কেমন করে রিপ্রেজেন্ট করতে হয় সেগুলোকে দেখবো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখবো, বা তোমার ওই যে পার্টিকেলগুলোকে জাস্ট ক্লাসিক্যালি ইনঅ্যাক্সেসিবল রিজিয়নে পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, যেটাকে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং বলে, সেই পার্টটাকে দেখবো। তাহলে এই টাইপের বেশ কিছু জিনিসপত্র আমি জাস্ট দেখতে চাইছি আর কি। তাহলে আমরা জাস্ট যেটা করেছি এখন পর্যন্ত সেটা একটুখানি বলে নিই। মানে আমি আগের দিন যে জিনিসটা পড়েছিলাম আর কি, সেই আগের দিনের যে রেজাল্টগুলোকে পেয়েছিলাম সেই রেজাল্টগুলোকে আমি সামারাইজ করে দিয়েছিলাম। সামারাইজেশন যেটা ছিল সেটা কি ছিল? দেখো, আমি স্টেপ আপ স্টেপ ডাউন অপারেটরকে ডিফাইন করেছিলাম। তোমার স্টেপ আপ বা রেজিং অপারেটরও বলতে পারো। রেজিং অপারেটর সেটাকে এ প্লাস দিয়ে ডিফাইন করা হয়েছিল, 1/√2h × m ওমেগা। আর এইটা হচ্ছে যখন প্লাস হবে এইখানটা হবে মাইনাস মাইনাস আইপিএক্স প্লাস এম ওমেগা এক্স। এইটা ছিল আমার রেজিং অপারেটর বা স্টেপ আপ অপারেটর। আর একটা ছিল লোয়ারিং অপারেটর বা স্টেপ ডাউন অপারেটর, যেটা এ মাইনাস, এটা 1/√2h × m ওমেগা আইপিএক্স প্লাস এম ওমেগা এক্স। এইটা রেজিং লোয়ারিং অপারেটর, এইটাকে ডিফাইন করা হয়েছিল। আর এবং রেজিং এবং লোয়ারিং অপারেটরের ফর্মে আমাকে এ প্লাস, রেজিং এবং লোয়ারিং অপারেটরের ফর্মে হ্যামিল্টনিয়ানটাকে জাস্ট বুঝতে হয় প্রথমে। মানে হ্যামিল্টনিয়ান অপারেটরটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যামিল্টনিয়ান অপারেটর সেটা হচ্ছে তোমার এইচ, এটা হচ্ছে h × ω, এটা গুণ থাকবে এখানে, এটা ইউনিট ঠিক করে দেবে। আচ্ছা, যদি তুমি এ মাইনাস এ প্লাস করো, মানে ডান দিকে প্লাস করলে এখানে মাইনাস হাফ হবে, অথবা h × ω যদি এ প্লাস এ মাইনাস করে ডান দিকে মাইনাস করলে এটা প্লাস হাফ হবে। এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। তাহলে রেজিং অপারেটর, লোয়ারিং অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর। আর এদের যে প্রপার্টিগুলো সেগুলো বলাই বাহুল্য, যে এ মাইনাস এ প্লাস তোমার 1 হচ্ছে, এ প্লাসের হারমিশন কনজুগেট এ মাইনাস, এ মাইনাসের হারমিশন কনজুগেট এ প্লাস হচ্ছে, এগুলো আমি অলরেডি বলেছিলাম আর কি। নতুন করে আর অত বলার কিছু নেই। এইটা হ্যামিল্টনিয়ান অপারেটর এইরকম ভাবে তুমি লিখছো।
আচ্ছা, পজিশন অপারেটর, এক্স অপারেটর, আর হচ্ছে মোমেন্টাম অপারেটর, পিএক্স অপারেটর, এইগুলোকে তুমি জাস্ট এ প্লাস এবং এ মাইনাস এই অপারেটরের ফর্মে লিখতে পারো। ঠিক আছে, এবং সেটা লিখেছিলাম। যদি এক্স অপারেটরটাকে ধরো তাহলে এইচ ক্রস ডিভাইডেড বাই টোয়াইস এম ওমেগা, তার সঙ্গে তোমার এ প্লাস প্লাস এ মাইনাস থাকবে। আর লোয়ারিং অপারেটরটা সরি মানে পিএক্স অপারেটরটা হচ্ছে এ প্লাস মাইনাস এ মাইনাস করলে তুমি এখানে একটা আই দিয়ে দাও, এটা রুট ওভার অফ এইচ কস এম ওমেগা বাই 2, তার সঙ্গে থাকবে হচ্ছে এ প্লাস মাইনাস এ মাইনাস। এইটা তাহলে পজিশন এবং মোমেন্টাম অপারেটরকে তুমি এইরকম ভাবে লিখতে পারছো। আচ্ছা, আর কি পাচ্ছ না, এ প্লাস অপারেটরটা সাই এন এর উপরে কাজ করলে এটা দিচ্ছিল হচ্ছে রুট ওভার অফ এন প্লাস 1 ইন্টু সাই এন প্লাস 1। এ মাইনাস অপারেটরটা সাই এন এর উপরে কাজ করলে এটা দেবে হচ্ছে রুট এন ইন্টু সাই এন মাইনাস 1। তার মানে এ প্লাস অপারেটর কেন রেজিং অপারেটর, সে আপার স্টেটে নিয়ে চলে যাচ্ছে, নর্মালাইজ করতে গেলে তোমাকে একটা রুট ওভার অফ এন প্লাস 1 দিয়ে গুণ করতে হচ্ছে। আর যখন এ মাইনাস অপারেটর সাই এন এর উপরে কাজ করছে তখন সাই এন মাইনাস 1টাকে নর্মালাইজ পাবো তখনই যখন হচ্ছে একটা রুট এন দিয়ে গুণ হয়ে যাবে এইটা। আচ্ছা, এবারে যেটা অবভিয়াস ব্যাপার যে তুমি যদি গ্রাউন্ড স্টেট এনার্জি এবং গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন জানো, সেইখান থেকে কিন্তু তুমি জাস্ট এ প্লাস অপারেটরটা বা রেজিং অপারেটরটা কাজ করলে এক্সাইটেড স্টেটগুলো পেয়ে যাবে। আচ্ছা, সেই জন্য আমি যেটা মানে এইটা একবারে লিখে দিতে পারি যে তোমার এন স্টেটের এনার্জি যেটা সেটা হচ্ছে এন প্লাস হাফ এইচ কস ওমেগা হচ্ছে উইথ এন ইকুয়াল টু 0 1 2 3 ডট 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 ডট। আর একটা জিনিস না জানলেই না, সেটা হচ্ছে তোমার নর্মালাইজ যে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা। দেখো, নর্মালাইজ গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা ভীষণ দরকার, কারণ আমি যখন এ প্লাস অপারেটরটা কাজ করে এক্সাইটেড স্টেটগুলো পরপর পরপর করে পেতে চাইবো, তাহলে কার উপরে কাজ করাবো, অবভিয়াসলি হচ্ছে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনের উপরে কাজ করবো। সেটাকে তুমি জাস্ট এইরকম ভাবে লিখতে পারো, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2। আমরা লেখার সময় আলফা না লিখে তার বদলে এম ওমেগা বাই এইচ কস এরকম একটা লিখেছিলাম, মানে যেখানে আলফাটা হচ্ছে তোমার এম ওমেগা ডিভাইডেড বাই এইচ কস। এইটা তাহলে আলফা যদি এম ওমেগা বাই এইচ কস হয় তাহলে জাস্ট সাই 0 এক্স নর্মালাইজ গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2। তো এই হচ্ছে মোটামুটি ভাবে তোমার এসেনশিয়াল যে রেজাল্টসগুলো আগের দিন পেয়েছিলাম। হ্যাঁ, আগের দিন তো তাড়াহুড়োর মাথায় আমি শেষে তাড়াহুড়ো করে হয়তো সামারাইজ করে দিয়েছিলাম। তাহলে যে জিনিসগুলো তুমি পাচ্ছ সেগুলো হচ্ছে বেসিক্যালি এইটা, এই পয়েন্টগুলো। তাহলে এই পয়েন্টগুলো তুমি যে হারমোনিক অসিলেটর নিয়ে যখনই কোনো একটা প্রবলেম বা কিছু করতে আরম্ভ করবে না, এই যেমন সব ওই ছোটবেলায় আমরা করতাম না যে অর্গানিক কেমিস্ট্রিটাকে যা চোখের সামনে ভাসার জন্য যা বেঞ্জিনকে মাঝখানে ধরে সেইখান থেকে বিভিন্ন ডেরিভেটিভগুলো কি করে বানানো হচ্ছে সেটা বইয়ে টেবিল দেওয়া থাকতো, সেটা আমরা জাস্ট চিটিয়ে রাখতাম। বা অ্যালিফ্যাটিক কম্পাউন্ডগুলোরও যেভাবে সিনথেসিস হচ্ছে মানে মানে প্রিপারেশন হচ্ছে, বা তার যে রাস্তাগুলো আর কি রুট ম্যাপটা রাখতাম, বা পিরিয়ডিক টেবিল জাস্ট বাড়ির দেওয়ালে চিটকে রাখতাম। ঠিক একই রকম ভাবে হারমোনিক অসিলেটর নিয়ে যখন তুমি কোনো কথাবার্তা বলতে যাবে, এই যে রেজাল্টগুলো বলেছি, হ্যাঁ, এইগুলোকে যদি তুমি চোখের সামনে রেখে দাও তবে সেইখান থেকে সবকিছু করে ফেলতে পারছো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে দেখো যে প্রবলেমটা দিয়ে আমরা শুরু করছি সেটা হচ্ছে এই যে মানে যেটা আহ, 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 তোমাদের মধ্যে বললে সম্রাট যে কোশ্চেনটা দিয়ে শুরু করলো আর কি, যে তুমি যদি ধরো ফার্স্ট এক্সাইটেড ওয়েব ফাংশনটা তুমি পেতে চাও, আর মানে ওয়েব ফাংশনগুলোকে আমি পেতে চাইছি দাদা, বিভিন্ন রকমের ওয়েব ফাংশনসগুলো তো আমি পেতে চাইছি, ওয়েব ফাংশন এটাকে দেখতে চাইছি। আচ্ছা, ওয়েব ফাংশনস অবশ্যই তো যে কোয়ান্টাম নাম্বারটা আছে এন তার উপরে নির্ভর করে। তাহলে গ্রাউন্ড স্টেট যখন তুমি ভাববে, গ্রাউন্ড স্টেট যখন আমি ভাবছি তখন এনটা বেসিক্যালি 0। আর গ্রাউন্ড স্টেট ওয়েব ফাংশন তোমার কিছু কষার দরকার নেই, সেটা তোমার অলরেডি ছিল নর্মালাইজ গ্রাউন্ড স্টেট ওয়েব ফাংশন সাই 0 এক্স, যেটা আমি আগে লিখে গেলাম আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2, যেখানে আলফাটা হচ্ছে এম ওমেগা বাই এইচ কস, এম ওমেগা বাই এইচ কস।
এবারে তুমি ধরো ফার্স্ট এক্সাইটেড স্টেটটা পেতে চাইছো। ফার্স্ট এক্সাইটেড স্টেটের জন্য n ইকুয়াল টু 1। আর আমি পাবো কি করে? দেখো আমার যে রুলটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এ প্লাস অপারেটরটা যদি তোমার সাই জিরোর উপরে কাজ করে সে দেবে হচ্ছে, বা মানে দাদা এইভাবে বলি, এটা আমি রুলটা থেকে শুরু করি। এ প্লাস অপারেটর সাই এন এর উপরে কাজ করলে রুট ওভার অফ এন প্লাস 1 সাই এন দেবে। তার মানে সাই এনটা কত হচ্ছে, সাই এন প্লাস 1 দেবে এইটা। এবারে এটাকে কেট ভেক্টর দিয়ে তুমি লিখতে পারো, যদি মানে এটাকে ওয়েব ফাংশনের মতো করে না ভেবে ভেক্টরের মতো করে ভাবো, তাহলে তুমি এইরকম ভাবে লিখবে। আর যদি তুমি মনে করো যে না সেটা দরকার নেই, জাস্ট আমি এটাকে এখন ভেক্টর হিসেবে দেখতে চাইছি না, এটা একটা ফাংশন হিসেবেই দেখবো, তখন আর এই মানে তোমার কেটের মধ্যে সাই এনটাকে লেখার দরকার পড়বে। আমার দরকার হচ্ছে সাই এন প্লাস 1টাকে পাওয়া। সাই এন প্লাস 1টাকে পাবো কি করে? দেখো 1 বাই রুট ওভার অফ এন প্লাস 1 ইন্টু এ প্লাস সাই এন করে আমি পেয়ে যাবো। আর এবার আমাদের কেসে কি, আমাদের কেসে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা আমার জানা আছে, সেখান থেকে ফার্স্ট এক্সাইটেড ওয়েভ ফাংশনটা পেতে হবে বলে আমার কেসে কি তোমার বেসিক্যালি এনটা হচ্ছে 0। তার মানে আমি মানে ইন আওয়ার কেস মানে আমি কিন্তু ফার্স্ট এক্সাইটেড স্টেট নিয়ে ইন্টারেস্টেড, সাই 1টাকে পেতে চাইছি। তার মানে কি এন ইকুয়াল টু 0 বসিয়ে দাও। আর এন ইকুয়াল টু 0 বসালে কি হচ্ছে, এইটা দেখো 1 বাই রুট ওভার অফ 1 মানে 1ই রয়ে গেল। জাস্ট সিম্পলি এ প্লাসটা সাই 0-র উপরে কাজ করে তুমি সাই 1টা পেয়ে যাবে। মানে এই যে এ প্লাসটা সাই 0-র উপরে কাজ করে সাই 1টা পেয়েছো এবং এটাকে তুমি নর্মালাইজ পেয়ে গেছো অনলি বিকজ এখানে এনটা যেহেতু তোমার 0, সেই জন্য এই সকল নর্মালাইজ করার জন্য যে নর্মালাইজেশন কনস্ট্যান্টটা এই নর্মালাইজেশন কনস্ট্যান্ট 1 হিসেবে অ্যাপিয়ার করে গেছে বলে সম্রাট ফরচুনেটলি হচ্ছে সাই 1 যেটা পেয়েছে সেটা অটোমেটিক্যালি নর্মালাইজ পেয়ে গেছে। আমি লিখেছিলাম মে নট বি নর্মালাইজ, কিন্তু এই পার্টিকুলার কেসে তুমি নর্মালাইজ পেয়ে গেছো। কিন্তু খেয়াল রাখো যদি এরপরে আমি যদি সাই 2টাকে ক্যালকুলেট করতে চাই তখন কিন্তু এন এর ভ্যালু 1 বসাতে হবে, তখন কিন্তু 1 বাই একটা রুট 2 তোমার গুণ হয়ে যাবে। বা যদি আমি সাই 3টাকে বের করতে চাই ফ্রম সাই 2, এন এর ভ্যালু 2 মানে 1 বাই রুট 3 গুণ হয়ে যাবে। তাহলে এখানে যে সরাসরি নর্মালাইজ হয়ে গেল সেইটা যেন জেনারেল রুল হিসেবে মনে না হয়, জেনারেল রুলটা কিন্তু একটা 1 বাই রুট ওভার অফ এন প্লাস 1 থাকবে। এটা আচ্ছা তো ভালো। তাহলে এবারে দেখো যখন তুমি কাজটাকে করাচ্ছ 1 বাই রুট ওভার অফ 2h ক্রস এম ওমেগা, আর এ প্লাসটা মানে বেসিক্যালি হচ্ছে মাইনাস, মানে এতে মানে এটা এটা আমার যদিও এইভাবে লেখা আছে মাইনাস আইপিএক্স প্লাস এম ওমেগা এক্স এইরকম ভাবে লেখা আছে, কাজ করানোর সময় কিন্তু ওই পিএক্সটাকে যে মাইনাস আই স্কোয়ার ডেল ডেল এক্স সেটা তোমাকে লিখে ফেলতেই হবে। যাকে আমি প্রথমবারে লিখছি একটা করার জন্য, তারপর আমি পরে চেঞ্জ করে দিচ্ছি। মাইনাস আইপিএক্স প্লাস এম ওমেগা এক্স, এটা হলো অপারেটরটা। এটা কাজ করবে কার উপরে? কাজ করবে তোমার আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 তার উপরে কাজ করবে। এটা আচ্ছা, তাহলে এবারে দেখো এটা কেমন করে আমি করব না, 1 বাই রুট ওভার অফ 2h ক্রস এম ওমেগা যেমন আছে থাকুক, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 যেমন আছে থাকুক। আর এখানে মাইনাস আইপিএক্সটা কি হচ্ছে দেখো, পিএক্স এর জায়গায় তুমি এই যে পিএক্সটা যেহেতু মাইনাস আইএইচ ক্রস ডিডিএক্স, তাহলে মাইনাস আইপিএক্সটা কি হবে দেখো, মাইনাস যখন বুঝে মাইনাস প্লাস হচ্ছে আই গুণ করলে আর একটা মাইনাস আসবে, তাহলে এইচ ক্রস ডিডিএক্স হবে। দেখো খেয়াল করে যে পিএক্সটা হচ্ছে মাইনাস আইএইচ ক্রস ডিডিএক্স, তাহলে এবারে আমার এইখানে আছে মাইনাস আইপিএক্স, মাইনাস আইপিএক্স করলে এই পুরো জিনিসটার সঙ্গে মাইনাস আই গুণ করতে হচ্ছে, মাইনাস মাইনাস প্লাস আবার আই গুণ করলে আবার মাইনাস, আবার মাইনাস এইচ ক্রস ডিডিএক্স হচ্ছে। তাহলে এইটা হচ্ছে মাইনাস এইচ ক্রস ডিডিএক্স প্লাস এম ওমেগা এক্স, সেটা কাজ করছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 এর উপরে কাজ করছে। তো ভালো, তো 1 বাই রুট ওভার অফ 2h ক্রস এম ওমেগা আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4। কাজটাকে করাও, দেখো এইটা যখন তুমি কাজ করাচ্ছ প্রথমে মাইনাস এইচ ক্রস রেখে দাও, ডিডিএক্সটা এই পুরো জিনিসটার উপরে কাজ করছে, কাজ করলে কি হবে না ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 হবে,
আর এই ভেতরের পার্টটা কাজ করালে মাইনাস আলফা এক্স হবে। দেখো মানে এই পার্টটা যখন এর উপরে কাজ করছে, মাইনাস এইচ কস যেমন আছে আমি রেখে দিলাম, ডি ডিএক্সটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু এর উপরে কাজ করছে বলে এটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু হয়ে যাচ্ছে। আর আরেকবার এই উপরের পার্টটায় কাজ করালে মাইনাস টু আলফা এক্স বাই টু হতো, টু টু কেটে গেল, তাহলে মাইনাস আলফা এক্স হয়ে গেল এইটা। আর যে পার্টটা পড়ে থাকছে তোমার প্লাস এম ওমেগা এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু, এটা হচ্ছে। কি হলো দেখো, তুমি 1/√2 h cos m ওমেগা, আমি এখানে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4, তার সঙ্গে দেখো একটা এক্স গুণ থাকবে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু, এই পুরো পার্টটা থাকবে, মানে এখান থেকে এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু এটা নিয়ে নিলাম। তাহলে আর এক্সটা যে পার্টটা পড়ে আছে খেয়াল করে দেখো, এইখান থেকে পড়ে আছে মাইনাসে মাইনাসে প্লাস আলফা এইচ ক্রস, আর এইখানে পড়ে আছে তোমার এম ওমেগা, প্লাস হচ্ছে এম ওমেগা। ঠিক আছে, তো দেখো এইখান থেকে পড়ে আছে এম ওমেগা আর এইখান থেকে পড়ে আছে মাইনাসের প্লাস করে আলফা এইচ ক্রস। আচ্ছা এবার এইখান থেকে খেয়াল করে দেখো আলফা এইচ ক্রস এম ওমেগা মানে আলফা এইচ ক্রস, তাহলে এম ওমেগা মানে যদি আলফা এইচ ক্রস হয় তাহলে আলফা এইচ ক্রসের জায়গায় তুমি এম ওমেগা বসিয়ে দাও। তাহলে বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে কেটা সাই ওয়ানটা 1/√2 h cos m ওমেগা, এইখান থেকে 2 m ওমেগা এলো, এই যে 2 m ওমেগা কেন এলো বুঝতে পারছো তো, আলফা এইচ কস আর এম ওমেগা, তাহলে আলফা এইচ কস যদি যখন এম ওমেগা হয়ে যায় তাহলে বেসিক্যালি আলফা এইচ এম ওমেগা 2 m ওমেগা হয়ে যাচ্ছে এইটা। তার সাথে এটা পড়ে থাকছে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু এইটা। তাহলে এইটাকে তুমি যদি করো তাহলে যেটা দাঁড়াচ্ছে √2 m ওমেগা √2 h cos টু দি পাওয়ার হাফ 2 m ওমেগা, হ্যাঁ √2 m ওমেগা বাই h cos টু দি পাওয়ার হাফ আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু। আর আমি সবটাকে আলফার টার্মসে লিখতে বেশি পছন্দ করছি। তাহলে তাহলে এম ওমেগা বাই এইচ কস সেটা তোমার আলফা ছিল, তো এম ওমেগা বাই এইচ কস তোমার আলফা ছিল, তার মানে এটা দাঁড়াচ্ছে যে তোমার √2 এটা √2 আলফা হয়ে যাচ্ছে, তাহলে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 আছে, আর এইটা হচ্ছে তোমার √2 আলফা একটা আছে। হ্যাঁ মানে এখানে এটাকে একসাথে করে দিতে পারি, মানে এটাকে আলাদা করে না রেখে এক কাজ করা যাক, এটাকে সবটাই আলফার টার্মসে যদি তুমি নিয়ে যাও তাহলে √2 আলফা আবার আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 এক্স টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু, এইটা হলো তোমার ফার্স্ট এক্সাইটেড ওয়েভ ফাংশন। তাহলে ফার্স্ট এক্সাইটেড ওয়েভ ফাংশনটা তুমি এইরকম করে লিখে ফেলতে পারো। তাহলে এইটা হচ্ছে এই যে এই 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 পিএক্সটা মাইনাস আই স্কোয়ার ডিডিএক্স, সেটাকে তুমি জাস্ট মাইনাস আই স্কোয়ার ডিডিএক্স লিখছো, লিখে জাস্ট সিম্পলি তুমি কাজটাকে করাচ্ছ, কাজ করালে দেখো তোমার ফার্স্ট এক্সাইটেড ওয়েভ ফাংশন তুমি পেয়ে গেলে। তাহলে বোঝা গেল যে কেমন করে এই যে বিভিন্ন ওয়েভ ফাংশনগুলো পাওয়া যাচ্ছে। মানে গ্রাউন্ড স্টেটেড ওয়েভ ফাংশনটা যদি আমি জানি তাহলে এ প্লাস অপারেটরটাকে কাজ করিয়ে তুমি অটোমেটিক্যালি হচ্ছে ফার্স্ট এক্সাইটেড ওয়েভ ফাংশনটা পেয়ে গেলে। ঠিক একই রকম ভাবে তুমি যদি সেকেন্ড এক্সাইটেড স্টেটটাকে বের করতে চাও, এটা ফার্স্ট এক্সাইটেড স্টেট ছিল, এটা গ্রাউন্ড স্টেট, যদি কেউ সেকেন্ড এক্সাইটেড স্টেটটা পেতে চায় সেটা কি না ψ2x। তাহলে এই ডেফিনেশন অনুযায়ী দেখো ψn + 1টা 1/√n+1 a প্লাস ইন্টু ψn, তাহলে এখানে n এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে তোমার ψ2টা তৈরি হবে, তার মানে আর এখানে n এর ভ্যালু 1 বসালে 1/√2 হয়ে যাচ্ছে, মানে এটা হয়ে যাচ্ছে একটা 1/√2 a প্লাস ψ1। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটা তোমাকে বাড়িতে কাজ হিসেবে দিয়ে দিচ্ছি 1/√2 a প্লাস এই যে অপারেটরটা 1/√2 h cos m ওমেগা, আর a প্লাস অপারেটরটাকে আর এইভাবে না লিখে আমি একদম সরাসরি এইভাবে লিখে দিলাম
মাইনাস এইচ ক্রস ডিডিএক্স প্লাস এম ওমেগা এক্স, ঠিক আছে, মানে এক্স অপারেটর মানে এক্স ইটসেলফ বলে, তাহলে এ প্লাস অপারেটরটা কাজ হয়ে গেল। আচ্ছা এইটা এবারে কাজ করছে তোমার এই যে রুট ওভার অফ 2 বাই আলফা, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 তার উপরে কাজ করছে। এটা কাজ করলে এবারে এই অঙ্কটা তুমি করতে পারবে। ঠিক আছে, একটা হোমওয়ার্ক দিতে পারি তো? হুম, তো হোমওয়ার্ক দিয়ে আলটিমেটলি তোমার ওয়েভ ফাংশনটা কি হবে তুমি জাস্ট বের করে ফেলতে পারবে। আর আমি তোমায় বলেও দিচ্ছি এটা অ্যাকচুয়ালি কি হবে। এটা তুমি করলে যেটা বেরোবে সেটা হচ্ছে তোমার দিনের শেষে 2 যদি কমন নিন 1/√2 এটা আসবে, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 যেমন আছে সেরকম থাকবে, এইখানে একটা 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1 একটা অ্যাডিশনাল টার্ম আসবে, আর তার লাস্ট পার্টটা অ্যাজ ইউজুয়াল ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 হবে। তো এই কাজটাকে তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিলাম, নিশ্চয়ই খুব একটা কঠিন হবে না, যেটা করবে করে দেখবে যে এই জিনিসটা আলটিমেটলি তুমি পেলে কিনা ফার্স্ট এক্সারসাইজটা। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে তুমি যদি তার পরেরটা দেখো, সাই 3x দেখো, সাই 4x দেখো, এই রকম করে বিভিন্ন ফাংশনগুলো কিন্তু জাস্ট দেখো যে রেসিপিটা শেখানো হচ্ছে সেই রেসিপির রেসপেক্টে করে ফেলতে পারবে। যেমন সাই 3xটা এরকম একটা দাঁড়াবে 1/√3, ওই যে 1/√(n + 1) সেখান থেকে একটা 1/√3 চলে আসবে, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার একটা 1/4 আসবে, আর এইখানে একটা পলিনোমিয়াল পার্ট থাকে সেটা দেখবে 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1 মানে সরি মাইনাস 3 এরকম একটা টার্ম আসবে, হ্যাঁ 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 3 এরকম একটা টার্ম আসবে। আচ্ছা রুট ওভার, আচ্ছা একটা জিনিস একটা লেখা আছে এখানে একটা থাকবে, মানে এটা তো ওভারঅলটা এক্স কিউব দিয়ে যাবে, এক্স কিউব মানে হচ্ছে একটা এক্স বাইরে কমন চলে আসবে, বাইরে এক্সটা কমন চলে এলে তাহলে 1/√3 আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 হলো রুট ওভার অফ আলফা ইন্টু এক্স একটা আসবে, হ্যাঁ রুট আলফা ইন্টু এক্স, মানে রুটটা কিন্তু এক্সটা রুটের মধ্যে নেই, এটা আলাদা করে আছে, এইটা ইন্টু 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 3 একটা আসবে, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 আসবে। বা সাই 4x যদি তুমি করো তো 1/8 ইন্টু √6 একটা আসবে, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 এলো, এখানে যদি তুমি 4 কমন নিয়ে নাও মানে 16 38 4, 4 কমন নিলে এটা বেসিক্যালি 8টাকে তুমি 2 লিখে দাও, 8টাকে তুমি 2 লিখে দাও, তাহলে এইখান থেকে তুমি লেখো 4 আলফা স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 12 আলফা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 অ্যান্ড সো অন। এবং এইরকম ভাবে আস্তে 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 জিনিসটা তোমার পারতে পারতে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি জাস্ট এই যে সামারিটাকে করেছি সেটাকে কাজে লাগিয়ে এক্সারসাইজের ওয়েভ ফাংশনগুলো কেমন করে পেতে হয় তার যা রাস্তাটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, যে ওয়েভ ফাংশনগুলো এইরকম ভাবে তোমাকে পেতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তো ভালো, তাহলে ওয়েভ ফাংশনটা যদি আমি এইরকম ভাবে পেয়ে যাই তাহলে সেই ওয়েভ ফাংশনের বেশ কিছু প্রপার্টি এবার আমাকে দেখে নিতে হবে। আর ওয়েভ ফাংশনের প্রপার্টিগুলো দেখার জন্য তোমার যে এই যে দুটো পাতার মধ্যে হয়ে গেল কিন্তু, ঠিক আছে, মানে সাই 0 সাই 1 সাই 2 তার যে ফর্মগুলো আছে, এই যে সাই 0 এখানে আছে, সাই 0 এখানে আছে, সাই 1 এখানে আছে, এই সাই 2 সাই 3, সাই 2টা কোথায় গেল, হ্যাঁ সাই 2টা এখানে আছে, সাই 2টা এখানে আছে, সাই 3টা এখানে আছে, সাই 4টা এখানে আছে, এগুলো সব আছে। আর এবারে এই ওয়েভ ফাংশনের বেশ কিছু প্রপার্টি আমাকে দেখতে হবে। তাহলে প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে দেখো প্রত্যেক ক্ষেত্রে ওয়েভ ফাংশনগুলো রিয়েল হিসেবে অ্যাপিয়ার করেছে। তাহলে আমি যদি কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখি, সাম ইম্পর্টেন্ট
features of the wave functions of linear simple harmonic oscillator. লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ওয়েভ ফাংশনগুলো কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আমি দেখতে পাই। আচ্ছা, সেগুলো কি কি? দেখো, 1 নম্বর যে ইম্পর্টেন্ট প্রপার্টি দেখছো, যে এই পার্টিকুলার ক্ষেত্রে ওয়েভ ফাংশনগুলো আর রিয়েল হিসেবে অ্যাপিয়ার করছে। ওয়েভ ফাংশনস আর অল রিয়েল। আমরা জানতাম ওয়েভ ফাংশন নেসেসারিলি রিয়েল হয় না, ওয়েভ ফাংশন আর ইন জেনারেল কমপ্লেক্স, কিন্তু হারমোনিক অসিলেটরের প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনগুলো রিয়েল হিসেবে অ্যাপিয়ার করছে। আচ্ছা, এবারে আমি এইখানে একটা হোমওয়ার্ক দিচ্ছি, মানে প্রবলেম হিসেবে বলছি। আচ্ছা দেখো, যে কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশন হচ্ছে রিয়েল বেরোয়, কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশন, মানে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে তুমি ওয়েভ ফাংশন রিয়েল পেয়েছো, হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে তুমি ওয়েভ ফাংশন রিয়েল পাচ্ছ। আবার ধরো তুমি ফ্রি পার্টিকেল প্রবলেম যখন কনসিডার করছো, বা তুমি হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন কনসিডার করছো, যেখানে এলটা তোমার 0 নয়, মানে এস অরবিটাল নয়, তখন তুমি কিন্তু ওয়েভ ফাংশনগুলো ইন জেনারেল কমপ্লেক্স হিসেবে পাচ্ছ। এবার কথা হচ্ছে যে কখন রিয়েল ওয়েভ ফাংশন পাওয়া যাবে আর কখন কমপ্লেক্স ওয়েভ ফাংশন পাওয়া যাবে, তার কোনো জেনারেল রুল আছে নাকি, এটা আমাকে জাস্ট সেটা আমি দেখতে চাইছি। যে মানে মানে কমেন্ট অন দ্য কন্ডিশন বা কন্ডিশনস যাই বলো না কেন, comment on the conditions that ensures that the wave function for a system will be necessarily real. তো এটা একটা হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, মানে আমি এইটা নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা করিনি, আমি জাস্ট এইটুকু বলেছি যে ওয়েভ ফাংশন ইন জেনারেল কমপ্লেক্স। এবারে কিছু কিছু ক্ষেত্রে তো ওয়েভ ফাংশন রিয়েল হিসেবে অ্যাপিয়ার করে, তাহলে আমি তোমাদের একটা বেশ ওপেন প্রবলেম দিচ্ছি, এটা নিয়ে তোমরা ইন্টারনেট সার্চ করতে পারো, বইপত্র ঘাটাঘাটি করতে পারো, যে কোন কন্ডিশন ওয়েভ ফাংশন নেসেসারি রিয়েল হবে সেটা তুমি কি করে বুঝছো। আমি যেটা এক্সাম্পল বলছি, পার্টিকুলার বক্স হারমোনিক অসিলেটর প্রবলেম বা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, যেখানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল ইকুয়াল টু 0, মানে যে কোনো এস অরবিটাল, সেখানে কিন্তু ওয়েভ ফাংশনগুলো অটোমেটিক্যালি রিয়েল হিসেবে অ্যাপিয়ার করছে। তাহলে এই হারমোনিক অসিলেটরে কি এমন বৈশিষ্ট্য আছে যার জন্য ওয়েভ ফাংশনটা নেসেসারি রিয়েল বেরিয়ে গেল। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা আমি প্রথমে বললাম। সেকেন্ড, খেয়াল করে দেখো যে ওয়েভ ফাংশনগুলো বিলংস টু ডেফিনাইট প্যারিটি। খেয়াল করে দেখো যে যখন ψ0, ψ2, ψ4 ইত্যাদি দেখছো, এরা তোমার ইভেন ফাংশনস হচ্ছে, আর ψ1, ψ3, ψ5 এরা কিন্তু তোমার অড ফাংশনস হচ্ছে। এটা দেখেই বুঝতে হবে। ψ3 দেখো, খেয়াল করে এখানটা এক্স স্কোয়ার ইন্টু মাইনাস এক্স স্কোয়ার আছে, কিন্তু একটা এক্সট্রা এক্স রয়ে গেল, তাই এক্সটার জন্য ψ3 মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ψ3x হয়ে যাবে, সেই জন্য এটা বেসিক্যালি তোমার অড ফাংশন হয়ে যাচ্ছে। কিন্তু পরেরটা দেখো, সবটাই এক্স স্কোয়ার ইন্টিগ্রাল মাল্টিপল হিসেবে এসছে বলে ওটা হচ্ছে ইভেন ফাংশন হয়ে যাচ্ছে। তার মানে ψ0, ψ2, ψ4 এরা সব ইভেন ফাংশন, ψ1, ψ3, ψ5 এরা সব অড ফাংশন, এগুলো হচ্ছে। তার মানে যেটা দেখতে পাচ্ছি কি, ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর ওয়েভ ফাংশনগুলো বিলংস টু ডেফিনাইট প্যারিটি। ওয়েভ ফাংশন বিলং টু এ ডেফিনাইট প্যারিটি। ওয়েভ ফাংশনস গুলো একটা ডেফিনাইট প্যারিটিতে বিলং করছে, আইদার সেটা ইভেন ফাংশনস হচ্ছে, নাহলে সেটা অড ফাংশনস হচ্ছে। তাহলে দেখো কি বললাম, যে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর ওয়েভ ফাংশন বিলং টু এ ডেফিনাইট প্যারিটি। আচ্ছা, এবারে এইটা কেন, এইটা মানে কোয়াইট এক্সপেক্টেড, তাই তো। হোয়াইট বানানটা ভুল লিখলাম। কোয়াইট এক্সপেক্টেড কেন? কারণ ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভি এক্স করে, মানে আমরা প্যারিটি অপারেটর পড়েছিলাম, প্যারিটি অপারেটর থেকে আমি দেখিয়েছিলাম যে যদি এমন কোনো একটা সিস্টেম হয় যেখানে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে সিমেট্রিক, বা পোটেনশিয়াল এনার্জি ফাংশন ইটসেলফ একটা ইভেন ফাংশন, তাহলে সে নেসেসারিলি মানে যে ওয়েভ ফাংশনগুলো দেবে দ্যাট মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি, অর্থাৎ কিছু ওয়েভ ফাংশন ইভেন ফাংশন হবে, কিছু ওয়েভ ফাংশন অড ফাংশন হবে, ইভেন অর্ডার কম্বিনেশন কিন্তু এখানে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এই পার্টিকুলার ক্ষেত্রে দেখতে পাচ্ছি ভাইব্রেশন কোয়ান্টাম নাম্বার n ইকুয়াল টু যদি তোমার 0, 2, 4, 6 ইভেন ফাংশন হয়, তখন
ওয়েভ ফাংশনগুলো ইভেন ইফেক্টে অ্যাপিয়ার করছে, আর যদি এনআই ভ্যালুটা 1, 3, 5 ইত্যাদি ইত্যাদি হয় তখন কিন্তু সেটা অড ফাংশন হিসেবে অ্যাপিয়ার করছে। এটা একটা পার্টিকুলার পয়েন্ট, সেটা আমি দেখতে পেলাম। আচ্ছা, এবারে 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে যদি তুমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখো, মানে গ্রাফিক্যাল representations of wave function এইটা একটুখানি দেখে নিতে চাইছি। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ওয়েভ ফাংশন এগুলো দেখছি, সেখান থেকে আমি কিছু প্রপার্টি জাস্ট দেখতে পাবো। আচ্ছা, সেটা এই ছবিটাকে আঁকার জন্য এরকম করে ব্যাপারটাকে ভাবি। আমি দুটো ছবি পাশাপাশি এঁকে রাখছি, পরের ছবিটা পরে দেখছি। আচ্ছা, একটা হারমোনিক অসিলেটরের জন্য তোমার যে পোটেনশিয়ালটা, সেটাকে এঁকে রাখলাম, এর উপরে আমি ছবিটা আঁকবো বলে। এখানেও ঠিক একই রকম ভাবে এই জাস্ট আমি এঁকে রেখেছি। হ্যাঁ, এটা মানে যাকে খুব একটা ভালো আঁকতে পারে এঁকে, ঠিক আছে ব্যাপার। এখানে আমি যেটা প্লট করব, ওয়েভ ফাংশনটাকে প্লট করব, আর পরে এখানে আমি প্লট করব সাইএনএস আর মডিউলারের স্কোয়ারটাকে প্লট করবো। এটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি প্লট। এখানে ওয়েভ ফাংশন প্লট হবে, এখানে প্রবাবিলিটি ডেনসিটি প্লট হবে। আচ্ছা, এইটা সাডেনলি এক্স অ্যাক্সিস, এটাও সাডেনলি এক্স অ্যাক্সিস ধরে না, মানে যেখানে এক্সটাকে প্লট করা হবে। আচ্ছা, এবারে এখানে এটা প্লাস ইনফিনিটির দিক, এটা মাইনাস ইনফিনিটির দিক, এখানে ঠিক একই রকম ভাবে এটা মাইনাস ইনফিনিটির দিক, এটা প্লাস ইনফিনিটির দিক, এসবগুলো থাকছে। আচ্ছা, এবারে এই যে বিভিন্ন লেভেলের যে এনার্জি গুলো, সেটা একটুখানি লিখে রাখি। এই একটা স্টেট, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এখানে ঠিক একই রকম ভাবে এই, 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 হ্যাঁ, এইগুলো আর কি, মানে ইকুইপেস এনার্জি লেভেলস হয়। হ্যাঁ, এখানে এনার্জি গুলো জাস্ট আমি লিখলাম, মানে এটা হাফ এইচ কস ওমেগা, এটা 3/2 এইচ কস ওমেগা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে বিভিন্ন স্টেট গুলো লিখেছি। এনার্জিটা যেহেতু আমার দেখানোর উদ্দেশ্য নয়, সেজন্য আমি এনার্জিটা এখানে ম্যানিফেস্ট করছি না। আর এবারে দেখো যেটা, যে আমি এবারে ছবিগুলোকে আঁকার চেষ্টা করব। আমি প্রবাবিলিটি ডেনসিটিটাকে পরে আঁকছি। হ্যাঁ, সেটাকে মানে পরে আলাদা করে দেখাবো, মানে এখানে এতে আমি ওয়েভ ফাংশনগুলোকে জাস্ট আঁকার চেষ্টা করি। ধরো এই সাইজুনো এক্সটা যখন তুমি দেখছো, সেটা আগে একটা কনস্ট্যান্ট পার্ট আছে আলফা বাই 5 হোল টু দি পাওয়ার 1/4 আছে, কিন্তু মেন যে জায়গাটা সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইপের। তার মানে পরিষ্কার দেখো এটা গাউসিয়ান, গাউসিয়ান ওয়েভ ফাংশন, তাই না? আর গাউসিয়ান ওয়েভ ফাংশনের বৈশিষ্ট্যটা কি, না যখন তোমার এক্স ইকুয়াল টু 0, তখন কিন্তু ওয়েভ ফাংশন তুমি ম্যাক্সিমাম ভ্যালুটা পাবে। তখন এক্স ইকুয়াল টু 0, তখন তুমি ওয়েভ ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছ 0। তখন সাই 0 এক্সটা হয়ে যাচ্ছে আলফা বাই 5 হোল টু দি পাওয়ার 1/4, এবং এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা। আচ্ছা, এবারে এইখান থেকে সে এক্সপোনেনশিয়াল ডিকে করবে, এই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2টা, সেটার জন্য সে আস্তে আস্তে ডিকে করবে করে, যখন এক্সটা তোমার আলটিমেটলি প্লাস মাইনাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, তখন সাই 0 এক্সটা কিন্তু তখন তোমার জাস্ট 0-র দিকে যাবে। নেক্সটটা যখন প্লাস মাইনাস ইনফিনিটির দিকে যাবে, তখন জিনিসটা 0 যাবে। আর এটা তো বলাই বাহুল্য যে মানে সাই 0 এক্স ইজ অ্যান ইভেন ফাংশন। গাউসিয়ান ফাংশন মানে অটোমেটিক্যালি ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশন, যে ইভেন ফাংশনটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 তে, সেটা ম্যাক্সিমাম। আর এটা তোমার বেসিক্যালি এর দিকে যাচ্ছে, মানে আস্তে 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 তোমার 0-র দিকে যাচ্ছে যখন এক্সটা হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি।
এটা পরে আমাদের একটু কাজে লাগবে, এতখানি এক্সট্রা করে এটা আমি করে রাখলাম, আর এটা পরে ছবিগুলো আঁকতে আমার কাজে লাগবে। দেখো যখন তোমার n equal to 1 তখন ছবিটা কি হচ্ছে না, এটা একটা এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু থেকে সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, করে প্লাস মাইনাস ইনফিনিটিতে এটা জিরোর দিকে যাবে, এই ধরনের দেখতে হলো। তার গাউস স্টেট ওয়েভ ফাংশনটা তোমার এই ধরনের দেখতে হলো। আচ্ছা এবারে এটা হচ্ছে গাউস স্টেট ওয়েভ ফাংশনটা। আচ্ছা ফার্স্ট এক্সাইটেড ওয়েভ ফাংশনটা দেখো সাই ওয়ান এক্স, এটা কেমন যাচ্ছে না, আর প্রথমে এই কনস্ট্যান্ট পার্টটাকে বাদ দিলে বাকি পার্টটা পড়ে থাকে এক্স ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স স্কোয়ার বাই টু, এরকম টাইপের দেখতে। যে সাই ওয়ান এক্স যখন তুমি দেখছো এই জাস্ট এই রুট ওভার অফ টু আলফা আলফা বাই পাই হোল টু দি পাওয়ার এক ক্ষেত্রে এই পার্টটা যদি বাদ দিয়ে দাও তাহলে এটা তো কনস্ট্যান্ট, মেন হচ্ছে এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু। আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা একটা ইভেন ফাংশন, এই অড ফাংশন, তো অড ফাংশনটা তুমি প্রথম দেখতে পাচ্ছ। আর কি পাচ্ছ, অ্যাট এক্স ইকুয়াল টু জিরো সাই ওয়ান এক্সটা কিন্তু তোমার জিরো হচ্ছে, এক্স ইকুয়াল টু জিরোতে সাই ওয়ান এক্সটা জিরো হচ্ছে, এইটা। আর কি পাচ্ছ, দেখো যে এখানে একটা পলিনোমিয়াল পার্ট আছে, এক্সপোনেনশিয়াল পার্ট আছে, তাহলে এক্স যখন ছোট তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে, আর এক্স যখন বড় তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে। তার মানে পরিষ্কার তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি যখন এক্সটা তুমি আস্তে আস্তে বাড়াচ্ছ, ওরা জিরো থেকে শুরু করে আস্তে আস্তে জিনিসটা বাড়ছে, ম্যাক্সিমামে পৌঁছছে, তারপর হচ্ছে কমছে, মানে কমবে আর কি, এক্সপোনেনশিয়ালি কমবে। আর যখন এক্সটা পজিটিভ তখন জিনিসটা পজিটিভ থাকবে, কারণ এই পার্টটা কখনো নেগেটিভ হতে পারে না, এক্সটা পজিটিভ হলে জিনিসটা পজিটিভ, আর এক্স যখন তোমার নেগেটিভ হবে তখন সাডেনলি জিনিসটা নেগেটিভ হয়ে যাবে। এবং যেহেতু এটা অড ফাংশন সেটা অটোমেটিক, মানে একটা দিক জানলে আর একটা দিক যে অটোমেটিক্যালি তুমি বুঝতে পারো সেটা বলাই বাহুল্য। মানে আমি বলছি যে যখন তোমার এক্সটা জিরো থেকে ইনফিনিটির দিকে, সাই ওয়ান এক্সটা পজিটিভ, আর যখন এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে জিরোর দিকে তখন সাই ওয়ান এক্সটা লেস দ্যান জিরো, এটা একটা কিন্তু মাথায় রাখছো। আর এইটা হচ্ছে অবশ্যই যেটা দাঁড়াচ্ছে যে অ্যাজ উই ইনক্রিজ এক্স ফ্রম জিরো টু ইনফিনিটি phi 1x passes to a maximum। তাহলে যেটা হচ্ছে যে এই যে মানে ফাংশনের ফর্মটাই তোমায় বলে দিচ্ছে, এক্স যখন তুমি আস্তে আস্তে বাড়াবে তখন এই প্রথম পলিনোমিয়াল পার্টটা বাড়বে, কারণ এক্স ছোট ভ্যালুতে পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করে। এবারে একটা সময়ের পরে এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করতে শুরু করবে, তার মানে প্রথম দিকে জিনিসটা বাড়ছে, পরের দিকে এক্সপোনেনশিয়ালি কমছে, মানে আমি যখন এক্সটা যখন জিরো থেকে ইনফিনিটির দিকে যখন বাড়াবো তখন কিন্তু ওটা একটা ম্যাক্সিমা দিয়ে পাস করবে। আর উল্টো দিকটা সেটা একটা মিনিমা দিয়ে পাস করবে, সেটা বলাই বাহুল্য, কারণ এটা অড ফাংশন বলে সেটা অটোমেটিক হয়ে যায় এইটা। তাহলে দেখো, আর এইটা তো অবশ্যই যে যখন এক্সটা টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি তো সাই ওয়ান এক্সটা কিন্তু টেন্স টু জিরোর দিকে যাবে। মানে এক্সটা এই যে মানে এক্স যখন খুব বড় হয়ে যাচ্ছে এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করছে, এক্সপোনেনশিয়াল পার্ট যদি ডমিনেট করে তাহলে সে কি বলে দিচ্ছে যে এক্স যখন প্লাস মাইনাস ইনফিনিটিতে যাবে সেটা আলটিমেটলি জিরোর দিকে যাবে। এই যে জিনিসগুলো এই জিনিসগুলো মাথায় রেখে তুমি যদি একটা ছবি আঁকার চেষ্টা করো, তাহলে প্রথমে দেখো এক্স ইকুয়াল টু জিরোতে জিরো, তাহলে এই যে পার্টটা এই পার্টটা লিনিয়ারলি বাড়ছে, লিনিয়ারলি বেড়ে তারপরে সেটা আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি কমে গিয়ে জিরোর দিকে যাচ্ছে। এটা হয়তো আমার ছবিটা বাজে আঁকলাম, এইটা এইরকম ভাবে একই রকম ভাবে গিয়ে জিরোর দিকে যাচ্ছে। এই হচ্ছে তোমার সাই ওয়ান এক্স এর ছবি। তাহলে প্রথমটা হচ্ছে সাই জিরো এক্স এর ছবি, তারপরটা সাই ওয়ান এক্স এর ছবি, মানে এটা একটুখানি লিখে দেওয়া যায়, এটা সাই জিরো, এটা সাই ওয়ান, এখানে সাই টু আঁকবো, এখানে সাই থ্রি আঁকবো, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তা দেখো তাহলে বুঝতে পারলে যে সাই জিরোর ছবিটা কেমন হলো, সাই ওয়ানের ছবিটা কেমন হলো। তো সাই ওয়ানের ছবিটা হচ্ছে তোমার অড ফাংশন দেখতে পাচ্ছ, এদিকটা ঠিক মিরার ইমেজ নয়, মিরার ইমেজ নিয়ে আবার তোমার এই হরাইজন্টাল অ্যাক্সিসের অ্যাবাউট রিফ্লেকশন নিয়ে নিতে হচ্ছে।
তাহলে যখন এক্সটা জিরোর কাছাকাছি এই প্লটটা হচ্ছে লিনিয়ার। এবারে এক্স যখন বাড়ছে ওটা প্রথমে লিনিয়ারলি বাড়লো, ওটা ম্যাক্সিমামে পৌঁছলো, তারপরে এক্সপোনেনশিয়ালি কমে যাচ্ছে ওটা। এই যে সকাল ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, এই যে পয়েন্টটা এখানে কিন্তু সেটা জিরো হচ্ছে না, টার্নিং পয়েন্টের বাইরেও সে বেশি কিছুটা কিছুটা চলে যাচ্ছে, যেটা এই যে অবজারভেশনটা এটা আমরা একটু ভালো করে মানে পয়েন্ট আউট করবো একটু পরে, এটা আসছি। আর যখন তোমার আস্তে আস্তে এক্স নেগেটিভের দিকে যাচ্ছে, জিনিসটা প্রথমে কমছে, এটা মিনিমা যাচ্ছে, তারপরে এটা আর কখনোই হচ্ছে তোমার পজিটিভ হতে পারছে না আর কি। তাহলে এই হচ্ছে তোমার ছবির নেচারটা, ঠিক আছে। আর এবারে যখন তারপরের স্টেটটা তুমি কনসিডার করবে সাই টু এক্স, এটা যখন তুমি কনসিডার করছো, এর যে নর্মাল ফর্মটা কেমন না, 2α(x²-1 e⁻−α(x²/2)। দেখো আমি এই কনস্ট্যান্ট পার্টটাকে বাদ দিলে সাই টু এক্সটা হচ্ছে এই যে 1/√2 α/π² এই পার্টটাকে বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে 2α(x²-1 e⁻−α(x²/2)। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সাই টু এক্স। আচ্ছা এবারে দেখো এখান থেকে এখানে অনেকগুলো জিনিস বলার আছে। তাহলে প্রথম যেটা কথা সেটা হচ্ছে কি তোমার সাই টু এক্স ইজ এন ইভেন ফাংশন, এইটা এটা প্রথম দেখতে পাচ্ছি। আচ্ছা এবারে দেখো যে যখন তোমার এক্সটা টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি, তো সাই টু এক্সটা টেন্ডস টু জিরো যাবে, এটা বলাই বাহুল্য, কারণ এক্সপোনেনশিয়াল পার্টটা তখন ডমিনেট করবে। কিন্তু এটা ছাড়াও আর একটা জায়গা আছে যে যখন 2α(x²-1 = 0 অথবা এক্সটা হচ্ছে +-1/√2α, দেন অলসো সাই টু এক্স তোমার জিরো হয়ে যাচ্ছে। মানে এক্স এর ভ্যালুটা যখন +-1/√2α হচ্ছে বা 2α(x²=1 হয়ে যাচ্ছে, তখন কিন্তু সাই টু এক্স তোমার জিরো হতে পারে। সেটা একটা, যখন 2α(x²-1 = 0 অথবা x = +-1/√2α, তখন হচ্ছে তোমার সাই টু এক্সটা জিরো হবে। আচ্ছা আবার দেখো যে যখন 2α(x²টা <1 or আমি কিন্তু বলতে পারি x²টা <1/2α অথবা mod x-টা <1/√2α এইটা, তখন কি হচ্ছে, তখন সাই টু এক্সটা এটা কিন্তু তোমার নেগেটিভ। যখন মানে 1টা বড় আর কি দেন 2α(x², তখন কিন্তু সাই টু এক্সটা নেগেটিভ। আবার উল্টো দিকে when 2α(x²টা <1 অথবা x²টা <1/2α অথবা mod x-টা <1/√2α এইটা, দেন সাই টু এক্সটা কিন্তু তোমার পজিটিভ হয়ে গেল এইটা। আচ্ছা এবারে at x = 0 তে কি হচ্ছে, x = 0 তে এই যে 2α(x², এই যে পার্টটা, এই 2α(x², এই পার্টটা 0 হয়ে গেল, এই পার্টটা 1 হয়ে গেল, তখন এই সাই টু এক্সটা এইটা বেসিক্যালি তার নেগেটিভ ভ্যালু, মানে তার নেগেটিভ ভ্যালু থাকছে, এবং নেগেটিভ ভ্যালুটার একটা পার্টিকুলার ভ্যালু এখানে -1 বললে হবে না, কারণ তার আগে ওই যে কনস্ট্যান্ট টার্মটা ছিল না, সেই কনস্ট্যান্ট টার্মটা তখন থেকে যাবে। এই যে এই পার্টটা থাকছে মানে 1/√2 α/π² মাইনাস তো থাকছেই, মানে এইটা, এবং সেটার ভ্যালুটা কত না, সেটা হচ্ছে -1 কত, মানে দেখলাম ভুলে গেলাম আমরা, 1/√2 α/π² 1/√2 α/π² এইটা হবে তোমার x = 0 তে তার ভ্যালুটা, এটা হলো। তাহলে দেখো x = 0 তে সেটা নেগেটিভ, নেগেটিভটা থাকছে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার এই যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ এক্সটা এদিকে বাঁ দিকে গেলে 1/√2α আর ডান দিকে যে 1/√2α, এই জায়গার মধ্যে জিনিসটা নেগেটিভ থাকছে, যেটা এখানে লিখেছি, তারপরে জিনিসটা পজিটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা পজিটিভ হতে হতে জাস্ট এটা পজিটিভ হয়ে বেরিয়ে যাবে সেরকম নয়, তুমি খেয়াল করে দেখো যে এক্স যখন বাড়ছে একটা সময়ের পরে এই জিনিসটা পজিটিভ হচ্ছে মানে বাড়ছে, কিন্তু যখনই এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করতে শুরু করবে তখন কিন্তু সেটা তোমার আবার কমতে থাকবে। হ্যাঁ, মানে এটা দাঁড়াচ্ছে যে এইটা শুধু বেড়েই যাবে সেরকম নয়, বাড়তে একটা সময় পর সেটা ম্যাক্সিমামে পৌঁছাবে, ম্যাক্সিমামে পৌঁছে যাওয়ার পরে কিন্তু সেটা আবার এক্সপোনেনশিয়ালি দিকে করতে আরম্ভ করবে। তাহলে জাস্ট যখন তোমার হোয়েন ধরো এক্সটা >1/√2α, মানে একটা সময় পর 0 হলো, তারপরে যখন তুমি যাচ্ছ, যখন এইটা, দেন
with increase in x psi to x first increases, it reaches a maximum value, then decreases. এটা আচ্ছা, এইটা যখন এক্সটা যখন তোমার নেগেটিভ দিকে যাচ্ছে তখন একই রকমের সিচুয়েশন হবে, কিন্তু সেটা আর আলাদা করে লিখছি না, কারণ একই রকম জিনিস লিখবো বলে আর আলাদা করে লেখার দরকার পড়ছে না। মানে তোমার এক্স ইকুয়াল টু জিরো তো সেটা নেগেটিভ ছিল, ওটা বেড়ে 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 এক্স ইকুয়াল টু 1/√2 আলফা, সেখানে গিয়ে ওটা জিরো হলো। আরো যখন তুমি এক্স বাড়াবো জিনিসটা প্রথমে বাড়তে থাকবে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছে তারপর এক্সপোনেনশিয়াল বা ডমিনেট করতে আরম্ভ করবে, সেটা কমতে থাকবে। তাহলে সেটাই লিখেছি যে এইটা ফার্স্ট ইনক্রিজ, দিচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, দেন ডিক্রিজ। এটা সিমিলার সিচুয়েশন কিন্তু উল্টো দিকটা হবে। তাহলে এই যে ফিচারগুলো, সেই ফিচারগুলোকে মাথায় রেখে তুমি যদি দেখো তাহলে তার ছবির নেচারটা কেমন হচ্ছে। ছবির নেচারটা কেমন হচ্ছে দেখো, যে এই যে এই এক্স ইকুয়াল টু জিরোতে জিনিসটা নেগেটিভ ছিল, নেগেটিভ থেকে সেটা আস্তে 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 জিরোর দিকে গেল, আস্তে 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 তোমার জিরোর দিকে গেল, তারপরে এইটা আস্তে আস্তে বাড়লো, বেড়ে 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 আবার একটা ম্যাক্সিমামে পৌঁছে ওখানে এক্সপোনেনশিয়াল জিরোর দিকে চলে যাচ্ছে। এটাও ঠিক একই রকম ভাবে এই এলো, এইটা এসে এইটা তোমার এটা ম্যাক্সিমামে গেল, ম্যাক্সিমামে যাওয়ার পর আস্তে 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 জিরোর দিকে চলে যাচ্ছে। এটা জিরোর দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে সাই 2 এর ছবিটা তোমার এই ধরনের দেখতে বোঝা গেল। তাহলে এই হ্যাঁ রকম স্যার। করে তোমার, হ্যাঁ, তাহলে ফাংশনের ছবিগুলো হচ্ছে তোমার এই রকম করে যাবে আর কি। এটা আমি আর আগেরটার অ্যানালিসিসটা করছি না, মানে সাই থিটা তুমি একই রকম ভাবে অ্যানালিসিসটাকে করতে পারবে। অ্যানালিসিসটা করলে তুমি দেখবে এরকম একটা ছবি হবে, মানে এই এই এক্স ইকুয়াল টু 0 টু 0, এইটা গিয়ে এইরকম ভাবে এই গেল, আর এইটা হচ্ছে তোমার এই হবে, এইটা দেখতে হবে তোমার। ও সরি, কোথায় এটা ফেললাম তো, সাই থ্রিতে তো এটা, সাই থ্রি এর ক্ষেত্রে যখন তুমি ছবিটা আঁকবে এটা করে দেখবে, এটা এইরকম ভাবে যাবে, এখানে গিয়ে এটা ম্যাক্সিমামে গিয়ে তারপর এটা জিরোর দিকে যাওয়ার চেষ্টা করবে, আর এটা ঠিক একই রকম করে এরকম যেতে পারে, সাই থ্রিটা এরকম হবে, আর সমান সমান সমান। এরপর একটা তুমি দেখবে ওই একই রকমের ছবি তুমি আঁকতে পারবে, একটা অসুবিধা। তাহলে এই হচ্ছে তোমার ওয়েব ফাংশনের ছবিটা। দেখো ওয়েব ফাংশনের ছবিগুলো কেমন কিভাবে আসছে, তাতে কারো কোনো অসুবিধা আছে কিনা দেখে না। ঠিক আছে, তাহলে ওয়েব ফাংশন গুলো রিয়েল হচ্ছে, ওয়েব ফাংশন গুলো ইভেন অড প্যারিটিতে বিলং করছে, ওয়েব ফাংশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তুমি দেখতে পেলে। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি যদি এখানে এই তার এইখানে যদি তুমি তার প্রবাবিলিটি ডেনসিটি প্লট করো, মানে প্রবাবিলিটি ডেনসিটি নিয়ে আরেকটু কথাবার্তা বলছি, সেটা হচ্ছে যে ধরো এই যে প্রবাবিলিটি ডেনসিটি, সেটা বাই ডেফিনেশন এখানে কি তোমার সাই এন এক্স মডুলাস স্কোয়ার, সেটাকে তুমি জাস্ট প্রবাবিলিটি ডেনসিটি বলছো। তাহলে তা যদি হয়, তুমি দেখো ওয়েব ফাংশনের ছবিগুলোকে এঁকেছি, তাহলে ওয়েব ফাংশন থেকে যখন তুমি আস্তে 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 মানে স্কোয়ারটাকে করতে চাইছো, স্কোয়ার করতে গেলে কি কি জিনিস পাচ্ছ, তাহলে প্রথম যে জিনিসটা পাচ্ছে সেটা হচ্ছে সাইন এক্সটা, এই মডিউলাসের স্কোয়ারটা, এইটা অবশ্যই গ্রেটার ইকুয়াল টু জিরো একটা কোয়ান্টিটি, মানে প্রবাবিলিটি ডেনসিটিটা কখনো নেগেটিভ হতে পারে না, সেটা অবশ্যই গ্রেটার ইকুয়াল টু জিরো, সেটা হবে। আচ্ছা এবারে যেহেতু সাইন এক্স তা স্কোয়ার করে ফেলছি, মানে ওয়েব ফাংশনগুলো আইদার ইভেন না হলে অড, কিন্তু স্কোয়ার করে ফেললে অলওয়েজ ইভেন হয়ে যাবে, আর অলওয়েজ ইভেন অ্যান্ড হেন্স এটা সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু জিরো। মানে যেহেতু ওয়েব ফাংশনের স্কোয়ারটা অলওয়েজ
ইভেন হচ্ছে সেই জন্য এটা সিমেট্রিক হয়ে যাবে অ্যাবাউট এক্স ইকুয়াল টু জিরো, এইটা। আচ্ছা, আর ওয়েভ ফাংশনগুলো যেখানে যেখানে জিরো সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি, যেগুলোকে নোড বলে, সেখানে প্রবাবিলিটি ডেনসিটিও জিরো হবে, সেটা আমি পরে আলোচনা করছি। তাহলে এইটুকু জাস্ট জানছি যে ওয়েভ ফাংশনের স্কোয়ার হচ্ছে তোমার প্রবাবিলিটি ডেনসিটি। তাহলে প্রবাবিলিটি ডেনসিটিকে যখন আমি প্লট করব, সেখানে কিন্তু ওই অলওয়েজ একটা ইভেন ফাংশন হয়ে যাচ্ছে। অলওয়েজ ইভেন ফাংশন হয়ে যাওয়ার জন্য ওটা সবসময় এক্স ইকুয়াল টু জিরো অ্যাবাউট সিমেট্রিক, মানে এইটা তো তোমার এক্স ইকুয়াল টু জিরো পয়েন্ট, এটা এক্স ইকুয়াল টু জিরো পয়েন্ট, এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টের রেসপেক্টে কিন্তু সবসময় ওটা হচ্ছে তোমার সিমেট্রিক হবে। সেই মতো করে তুমি ছবি আঁকো, তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপটা। তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে নেক্সট সাইজ, তারপর সাই ওয়ানের জন্য এটা, তারপর একটা হচ্ছে স্কোয়ার করে ফেললে এইটা, তারপর একটা, তারপর একটা যখন তুমি করছো নেগেটিভ হচ্ছে না, ছবিটা দেখে মনে হচ্ছে তারপর একটা যে এরকম অ্যান্ড সোয়ান 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 সোয়ান। তাহলে যখন ওয়েভ ফাংশনের ছবিটাকে আঁকছো তুমি এরকম করে, মানে ওয়েভ ফাংশনে যখন ছবিটা করছো কখনো পজিটিভ কখনো নেগেটিভ, কিন্তু এখানে অলওয়েজ পজিটিভ হচ্ছে। তার মতো করে ঠিক আছে, আমি ছবিটা অত ভালো করে আঁকতে পারিনি, কিন্তু মোটামুটি ভাবে ছবিটা আঁকলে এরকম দেখতে। আচ্ছা, এবারে এখানে তুমি খেয়াল করো, যেটা খেয়াল করা সেটা হচ্ছে যে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আমরা খেয়াল করব। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে দেখো। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা একটু খেয়াল করে দেখো। আচ্ছা, তোমার ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা অলরেডি মনে ছিল। আচ্ছা, ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যখন তুমি দেখেছিলে সেটা দেখবে আমরা খুব ভালো করে এমফাসিস করেছিলাম ফার্স্ট ক্লাসে। সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম পজিশনের কাছে, ইকুইলিব্রিয়াম পজিশনের কাছে যেহেতু পার্টিকেলটার ভেলোসিটিটা সবচেয়ে বেশি হবে, তাহলে ওই জায়গা পার্টিকেলটা কম থাকতে চাইবে, সেই কারণে ইকুইলিব্রিয়াম পজিশনের কাছাকাছি যাতে প্রবাবিলিটি ডেনসিটিটা মিনিমাম হয়। এবার যখন আস্তে 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 তুমি জাস্ট সাইডের দিকে অর্থাৎ টার্নিং পয়েন্টের দিকে চলে যাচ্ছ, তখন তোমার ভেলোসিটিটা যেহেতু আস্তে 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 কমছে, তাহলে টার্নিং পয়েন্টের কাছাকাছি সে বেশিক্ষণ সময় কাটাতে চাইবে। আর বেশিক্ষণ সময় কাটাতে যদি চায়, তাহলে অটোমেটিক্যালি হচ্ছে সেখানে পাওয়ার প্রবাবিলিটিটা তোমার অনেকটা বেড়ে যাবে। তাহলে টার্নিং পয়েন্টের কাছাকাছি থেকে প্রবাবিলিটি তোমার বেশি হয়ে যায়, আর তোমার ইকুইলিব্রিয়াম পজিশনের কাছে হচ্ছে প্রবাবিলিটিটা অনেক কম হয়। তার মানে এটা আমরা উল্লেখ করেছিলাম, মানে আমি হয়তো মানে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডেনসিটিটা ফর্মটা তুমি লিখতে পারো যে পিএক্স ক্লাসিক্যাল, একটা ফর্ম আমি লিখেছিলাম। সেই ফর্মটা তোমার কেমন ছিল মনে আছে? আমি আগের দিন লিখে দিয়েছিলাম। ওই মানে একটা 1/, একটা সামথিং ছিল, সেটা হচ্ছে তোমার এরকম ছিল একটা, মানে 1/π এর মতো একটা ছিল। আর ডিএক্সটা যদি বাদ দিয়ে দাও, তাহলে একটা 1/, একটা 1/, রুট ওভার অফ এই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম টাইপের জিনিস ছিল, যেখানে হচ্ছে প্লাস মাইনাস এটা হচ্ছে তোমার টার্নিং পয়েন্ট। এবং এর মতো করে তুমি একটা ছবি এঁকেছিলে। একটা ছবি এঁকেছিলে, মানে ধরো একটা গিভেন এনার্জি, আমি বলছি, তো এই হচ্ছে হবে আমার টার্নিং পয়েন্ট।
এটা এক্স ইকুয়াল টু প্লাস এ, সরি এক্স ইকুয়াল টুটা দিয়ে দিতে হবে, এক্স ইকুয়াল টু এটা প্লাস এ, মানে এক্সটা লিখছি না এখানে, প্লাস এ, এটা এমনি এক্স আর কি। আর এইখানে যেটা কাট করছে সেটা হচ্ছে তোমার মাইনাসে, তোমার মাইনাসে ছিল। এবং ডিস্ট্রিবিউশনটা ছিল হচ্ছে তোমার এরকম একটা দেখতে, ইকুইলিব্রিয়াম পজিশনের কাছে সেটা, মানে এই করসপন্ডিং স্টেটের জন্য করছি বলে আমি এখান থেকে স্কেলটাকে সেই মতো করে দিচ্ছি। এইটা হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এই ধরনের দেখতে, এটা হচ্ছে ক্লাসিক্যাল, এটা হচ্ছে তোমার পি ক্লাসিক্যাল অ্যাজ এ ফাংশন অফ এক্স। নিশ্চয়ই মনে পড়ছে তোমার এটা, মানে এখানে আমি প্রবাবিলিটি ডেন্সিটি প্লট করছি আর কি, প্রবাবিলিটি ডেন্সিটিটাকে প্লট করছি, প্লট করলে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এই ধরনের দেখতে, তাই তো নাকি? এটা আছিস তো নাকি, না সব চলে গেলি? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে এটা আমি আগে আলোচনা করেছিলাম খুব ভালো করে যে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কেন এরকম, তার লজিকটা ছিল এই যে ইকুইলিব্রিয়াম, মানে এই যে এক্স ইকুয়াল টু জিরো যেটা, সেটা বেসিক্যালি ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন, আচ্ছা প্রথম কথা হচ্ছে এই যে পোটেনশিয়াল এনার্জি, এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি প্লট, যেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি এবং টোটাল এনার্জি যে পয়েন্টে কাট করে সেইখানে পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জি সমান যখন হয়ে গেল সেটা টার্নিং পয়েন্ট হলো, ঠিক আছে? তাহলে টার্নিং পয়েন্টে তোমার প্রবাবিলিটিটা আস্তে আস্তে, মানে এক্স ইকুয়াল টু যখন প্লাস মাইনাস এ হয়ে যাচ্ছে তখন ওটা ইনফিনিটির দিকে চলে গেছে, আর ইকুইলিব্রিয়াম পজিশনের কাছাকাছিতে তোমার প্রবাবিলিটিটা হচ্ছে মিনিমাম হচ্ছে। এবং এই যে লেন্থটা, এই যে লেন্থটা, এই যে লেন্থটা, এটা পরিষ্কার হচ্ছে 1/πa, মানে এক্স যখন তুমি জিরো বসিয়ে দিচ্ছ আর কি, তাহলে 1/πa সেটা হচ্ছে এই লেন্থটা। আর এবারে তুমি কোয়ান্টাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে দেখো, আচ্ছা কোয়ান্টাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যখন তুমি দেখছো সেটা অবশ্যই ওটা স্টেট টু স্টেট নির্ভর করছে, মানে সেটা তো তোমার এই যে সাই এন এক্স তার মডিউলাসের স্কোয়ার, এইটা দিয়ে তোমার এই কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা নির্ভর করছে। এটা কোয়ান্টাম প্রবাবিলিটি ডেন্সিটি যেটা, সেটা বেসিক্যালি হচ্ছে সাই এন এক্স মডিউলাসের স্কোয়ার, সেটা কিন্তু আমার ঠিক হবে। আচ্ছা এবারে বিভিন্ন এন এর জন্য বা বিভিন্ন স্টেটের জন্য ওয়েভ ফাংশন আলাদা বলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আলাদা। ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি যদি গ্রাউন্ড স্টেট কনসিডার করো, গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে আমি P0x-টাকে বলছি, গ্রাউন্ড স্টেটের করসপন্ডিং যে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা, এটা কেমন দেখতে হচ্ছে দেখো, এটা e⁻α x² টাইপের দেখতে, মানে ওয়েভ ফাংশনটা e⁻α x²/2 এর সঙ্গে যাচ্ছে, সেখানে প্রবাবিলিটি ডেন্সিটি e⁻α x² এর মতো যাচ্ছে, সেটা একটা গাউসিয়ান। গাউসিয়ান মানে দিস ইজ ম্যাক্সিমাম at the equilibrium position, ম্যাক্সিমাম at the equilibrium position যেখানে কিনা x equal to 0, এইটা তারপরে কি হচ্ছে না, it decreases as we approach towards turning point and finally it becomes 0 when x tends to plus minus infinity। টার্নিং পয়েন্টও কিন্তু সেটা 0 হচ্ছে না, মানে এখানে x এর কোনো ফাইনাইট ভ্যালু নেই যেখানে এটা 0 হতে পারে, এইটা 0 হতে পারে অনলি হয় যখন x tends to plus minus infinity। তাহলে x equal to 0-তে সেটা ছিল ম্যাক্সিমাম, তারপর ওখান থেকে তুমি আস্তে 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 যখন যাচ্ছ, হ্যাঁ তখন কি হচ্ছে না, তখন ওটা তোমার গ্র্যাজুয়ালি কমছে, কমে কমে টার্নিং পয়েন্টে কিন্তু সে 0-তে গেল না,
টার্নিং পয়েন্টের বাইরে তাকে তুমি পাওয়ার একটা ফাইনাইট প্রবাবিলিটি পাচ্ছ, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করছি, যেটা বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। এবং ওটা আলটিমেটলি জিরোতে যাবে তখনই যখন হচ্ছে তোমার এনার্জিটা, যখন তুমি এক্সটা টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি। তো সেই মতো করে যখন তুমি ধরো আর আমি গ্রাউন্ড স্টেট যদি আমি কনসিডার করতাম এখানে, ধরো এটা গ্রাউন্ড স্টেট যদি কনসিডার করতে E0, তাহলে তার যে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমরা দেখতেছি, এই তখন টার্নিং পয়েন্ট, এখানে টার্নিং পয়েন্ট, এখানে টার্নিং পয়েন্ট, ডিস্ট্রিবিউশনটা দেখতেছিল এইভাবে গিয়ে টার্নিং পয়েন্টের বাইরেও সে কিছুটা পাচ্ছি, এইভাবে গিয়ে বাইরেও আমি তাকে কিছুটা পাচ্ছি। তাহলে এই হচ্ছে একটা ওভারঅল ছবি তোমার দেখতে পাবে, সেটা এরকম দেখতে। দেখো এই মানে এটা কি হচ্ছে, তাহলে এটা যদি এইরকম ভাবে তুমি এ করে দাও, ধরো যেটা হচ্ছে ম্যাক্সিমাটা হচ্ছে কোথায়, টার্নিং পয়েন্টে, আর দুপাশে আস্তে আস্তে কমছে। দেখো তুমি ক্লাসিক্যালি যেটা পাচ্ছ তার ঠিক উল্টোটা, মানে যেটা পেয়েছো দিস ইজ জাস্ট অপোজিট টু দ্য ক্লাসিক্যাল probability distribution. This is just opposite to the classical probability distribution. মানে ক্লাসিক্যালি যেমন হয় তার ঠিক উল্টো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে probability মানে as far as probability distribution is concerned, তোমার ক্লাসিক্যাল probability distribution, কোয়ান্টাম মেকানিক্যাল probability distribution হচ্ছে ডিস্টিংক্টলি আলাদা, এবং গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে তুমি এটা পরিষ্কারভাবে বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে এত যে একদম অপোজিট ব্যাপার বা সিভিয়ার যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটা কিন্তু গ্র্যাজুয়ালি কমতে থাকবে যখন কোয়ান্টাম নাম্বার তোমার বাড়বে। এর কোয়ান্টাম নাম্বার বেড়ে 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 তুমি একটু খেয়াল করো যে এই যে ছবিটাতে, ছবিটা আমি যেরকম ভাবে এঁকেছি আর কি, মানে এটা আমরা ছবিটা যেভাবে এঁকেছি, সেখান থেকে একটা জিনিস পরিষ্কার যে গ্রাউন্ড স্টেট যেখানে একটা ম্যাক্সিমা থাকছে, ফার্স্ট এক্সাইটেডে দুটো ম্যাক্সিমা, সেকেন্ড এক্সাইটেডে হচ্ছে তোমার, মানে এটা আসলে এগুলো লেখা উচিত ছিল ψ0 ψ1, এটা আসলে n = 1 এর জন্য, মানে এটা n = 0 এর জন্য, এটা n = 1 এর জন্য, এটা n = 2 এর জন্য, এটা n = 3 এর জন্য আর কি। কারণ এইখানে ψ0 মডুলাস স্কয়ার ψ1 মডুলাস স্কয়ার লিখলে কোনটা ক্লামজি হয়ে যাবে, আমি এখানে জাস্ট লিখে দিলাম। গ্রাউন্ড স্টেটের জন্য এই ডিস্ট্রিবিউশনটা, কিন্তু ফার্স্ট স্টেটে এরকম এটা। এবারে দেখো যখন nটা আস্তে আস্তে বাড়ছে, একটু খেয়াল করে দেখো যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কেমন হচ্ছে, অনেকগুলো ম্যাক্সিমা পাচ্ছ। শুধু তাই না, এই ম্যাক্সিমার যে হাইটগুলো যদি তুমি কম্পেয়ার করো, তুমি দেখবে যে মাঝের হাইটগুলো আস্তে আস্তে কমছে, এই টার্নিং পয়েন্টের কাছের দিকে যে হাইটগুলো হচ্ছে, সেই হাইটগুলো আস্তে আস্তে বাড়ছে। তাহলে এইভাবে যেতে 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 যদি তুমি একটা প্রচন্ড এক্সাইটেড স্টেট তুমি একটা কনসিডার করো, তাহলে ভীষণ হাইলি এক্সাইটেড স্টেট একটা কনসিডার করছো, তাহলে এরকম একটা 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 স্টেট তুমি কনসিডার করছো, হ্যাঁ, যেখানে এনটা হচ্ছে তোমার খুব বড়, এনটা টেন্ডস টু ইনফিনিটি, মানে হাইলি এক্সাইটেড স্টেট তুমি একটা কনসিডার করছো, ঠিক আছে। হাইলি এক্সাইটেড স্টেট যেখানে এনটা টেন্ডস টু ইনফিনিটি, সেই পার্টিকুলার কেসে তুমি যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে দেখো, এটা হবেটা কি না, এই টার্নিং পয়েন্টের কাছে সেটা অনেকটা বড় হয়ে যায়, তারপরে প্রবাবিলিটিটা না তোমার খুব কমতে থাকে কমতে থাকে কমতে থাকে কমতে থাকে কমতে থাকে কমতে থাকে কমতে থাকে, হ্যাঁ, এগুলো সব কমছে, কমে তোমার এরকম টাইপের একটা দেখতে হচ্ছে। মানে যখন মানে নেচার থেকে এটা পরিষ্কার, আস্তে 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 মাঝটা কমে গেছে, সাইডটা বাড়ছে। এবারে এইরকম করে তুমি যদি মানে এনটা প্রচন্ড বেশি করে দাও, প্রচন্ড বেশি করে দিলে কিন্তু দেখো ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশনটা যেমন দেখতে, সেই টাইপের ডিস্ট্রিবিউশনটা হয়ে যাচ্ছে। মানে আমি যদি আজকে তোমার একটা প্রচন্ড এক্সাইটেড স্টেট কনসিডার করি, প্রচন্ড এক্সাইটেড স্টেট, ধরো এরকম একটা এনার্জি আমি কনসিডার করছি, যে এনার্জিটা রিপ্রেজেন্ট করছে তো মানে হাইলি এক্সাইটেড স্টেট আর কি। মানে কোয়ান্টাম নাম্বার যদি তুমি ধরো, কোয়ান্টাম নাম্বার n2 যখন টেন্ডস টু ইনফিনিটি, এনটা যখন টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে, সেই পার্টিকুলার কেসে তুমি যখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে দেখার চেষ্টা করছো, তখন সেটা কেমন দেখতে হচ্ছে না, এখন এই হচ্ছে তোমার টার্নিং পয়েন্ট, তখন এই ধরনের দেখতে হচ্ছে। দেখো ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশনে যেমন হচ্ছে তোমার, এই যে এটাকে যদি তুমি এরকম একটা শেডেড করে দাও, তাহলে হয়তো দেখতে সুবিধে। মানে ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশন যেমন মাঝখানে কম, সাইডে তোমার প্রবাবিলিটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, দেখো সেই সিচুয়েশনটা তুমি কিন্তু আলটিমেটলি পেয়ে যাচ্ছ।
তাহলে কি, এখান থেকে যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে যখন when n tends to infinity, then quantum mechanical probability distribution becomes very similar to classical probability distribution. এটা তাহলে এই যে রেজাল্টটা তুমি পেলে যে কোয়ান্টাম নাম্বার যখন খুব হাই হয়ে যাচ্ছে তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টটা আর ক্লাসিক্যাল রেজাল্টটা তারা খুব কাছাকাছি হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে তোমার মানে ইট ইজ এ কনসিকুয়েন্স অফ তোমার বোরস করেসপন্ডেন্ট প্রিন্সিপাল। বোরস করেসপন্ডেন্ট প্রিন্সিপাল যেটা বলতো যে যখন কোয়ান্টাম নাম্বার খুব হাই হয়ে যায় তখন কোয়ান্টাম মেকানিক ক্যালকুলেটেড রেজাল্টটা আর ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যায়, সেই সিচুয়েশনটা আমি দেখতে পেলাম। তাহলে যেটা পেলাম, দিস ইজ এ কনসিকুয়েন্স অফ কনসিকুয়েন্স বললে হবে না, মানে দিস ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ আর বা দিস ইজ ইন এগ্রিমেন্ট উইথ বলা ভালো হবে। দিস ইজ ইন এগ্রিমেন্ট with the agreement with the board's corresponding principle. বোর্স করেসপন্ডিং প্রিন্সিপাল যেটা আছে, যেটা বলে যে কোয়ান্টাম নাম্বার যখন খুব হাই হয়ে যায় তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টে ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যায়। তাহলে এইখানে তুমি সেই সিচুয়েশনটা কিন্তু দেখতে পাচ্ছ। তাহলে দেখো যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ওয়েভ ফাংশনের যখন তুমি ছবি আঁকছিলে, এই যে ওয়েভ ফাংশনের ছবি আঁকছিলে তার সঙ্গে তুমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ছবি আঁকছিলে, সেইখান থেকে তুমি একটা জিনিস যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই যে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেটা আমরা লেকচার 1 এ ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর নিয়ে আলোচনা করার সময় করেছিলাম, কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা একদমই অন্যরকম হচ্ছে। গাউস স্টেটের একদমই অপোজিট। মানে ক্লাসিক্যালি যেখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনে ওটা ছিল মিনিমাম, টার্নিং পয়েন্টের কাছাকাছি তো ওটা ম্যাক্সিমাম হচ্ছিল। গাউস স্টেট ফর দ্য সিম্পল হারমোনিক অসিলেটর, তার ক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনে ম্যাক্সিমাম, সেটা তারপরে কমছে, কমে টার্নিং পয়েন্টের কাছে সেটা কমে যাচ্ছে, এবং আলটিমেটলি জিরোটা হচ্ছে অনলি হয় যখন এক্স টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি। তাহলে এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা, সেই ডিস্ট্রিবিউশনটা কিন্তু মানে যখন এন টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে তখন কিন্তু ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মতো দেখতে হয়ে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি এক্সপেক্টেড ছিল। কারণ বোর্স করেসপন্ডিং প্রিন্সিপাল অ্যাকচুয়ালি তাই বলে যে কোয়ান্টাম নাম্বার যখন খুব হাই হয়ে যাবে তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, তাহলে আমি এই যে বিভিন্ন ফিচারগুলোকে দেখছি, আমরা একটুখানি যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে করলাম। তাহলে 4 নম্বরে যেটা আমি করলাম সেটা হচ্ছে তোমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে দেখলাম বা প্রবাবিলিটি ডেন্সিটিটাকে দেখলাম। আচ্ছা 5 নম্বরে যেটা আমি দেখতে চাইছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি একটু ছবি থেকে দেখো। এই যে ছবিতে কি ওয়েভ ফাংশনের ছবি বলো বা কি তোমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ছবি বলো, দেখো এই টার্নিং পয়েন্টের বাইরেও কিন্তু তাকে পাওয়ার হাউএভার স্মল একটা প্রবাবিলিটি আছে। দেখো এই যখন বাইরে দেখো একটা প্রবাবিলিটি আছে, কিন্তু সবসময় বাইরে একটা প্রবাবিলিটি কিন্তু আছে। ছবিতে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে তো আরোই ভালো বোঝা যাচ্ছে। দেখো বাইরে কিন্তু পাওয়ার একটা প্রবাবিলিটি কিন্তু তোমার আছে, ওয়েভ ফাংশনের ক্ষেত্রেও কিন্তু সিচুয়েশনটা একই। আচ্ছা ব্যাপার হচ্ছে যে আমরা ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে, ক্লাসিক্যাল অসিলেটরের ক্ষেত্রে দেখেছিলাম যে টার্নিং পয়েন্টের পরে যদি পার্টিকেলটা চলে যায় তাহলে যেটা দাঁড়াচ্ছে যে তোমার ওই কাইনেটিক এনার্জিটা নেগেটিভ হয়ে যাচ্ছে, যেটা অ্যাবসার্ড। কারণ কাইনেটিক এনার্জি নেগেটিভ হয়ে গেলে ভেলোসিটিটা ইমাজিনারি হয়ে যায়, সেটা হতেই পারে না। ভেলোসিটি একটা পার্টিকেলের জন্য অবশ্যই রিয়েল হওয়া উচিত। সেখানে আমি বলেছিলাম যে টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলটা থাকতে পারে না, এটা বলা হচ্ছে, তাই তো। দেয়ার ইজ এ জিরো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। আচ্ছা এবারে কোয়ান্টাম মেকানিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি,
দ্য কোয়ান্টাম মেকানিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটরকে তুমি দেখতে পাচ্ছি কি দেয়ার যে মানে ছবি অন্তত তোমাকে বলে দিচ্ছে দেয়ার যে নন জিরো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। তাহলে এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা যেটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে যেটা কথা সেটা হচ্ছে যে মানে ফর ক্লাসিক্যাল পার্টিকেল বা ক্লাসিক্যাল এসএইচই বলি, ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর, classical simple harmonic oscillator, there is a zero probability of finding the particle zero probability of finding the particle outside the classical turning point. But for quantum SHO, এর ক্ষেত্রে কিন্তু there is a finite probability of finding the particle outside the classical turning point. But for quantum SHO, there is a finite probability of finding the particle outside the classical turning point. For quantum SHO, there is a finite probability of finding the particle outside the classical turning point. আর এটা একটুখানি জাস্ট আমি কোয়ান্টিটেটিভলি দেখতে পাচ্ছি, ছবি থেকে তো পরিষ্কার বুঝতেই পাচ্ছি, কোয়ান্টিটেটিভলি জিনিসটা আমি দেখতে চাইছি। তাহলে প্রথমে যে জিনিসটা আমি করতে চাইবো যে টার্নিং পয়েন্ট বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি সেটা একটুখানি দেখে নিই। তাহলে এটা দাঁড়াচ্ছিল যে অ্যাট দ্য টার্নিং পয়েন্ট, পোটেনশিয়াল এনার্জিটা সেটা হচ্ছে তোমার টোটাল এনার্জির সঙ্গে সমান হবে, তাই তো? পোটেনশিয়াল এনার্জিটা তুমি যদি ধরো কে না করে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার এইটা দেখি, সেটা কি হবে? আচ্ছা, টার্নিং পয়েন্টকে তুমি এ বলি, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, মানে ধরে নাও অ্যাট দ্য টার্নিং পয়েন্ট, মানে ধরে নাও এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, এইটা পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু টোটাল এনার্জি হয়ে যাবে বলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা টোটাল এনার্জি ই এন এর সঙ্গে সমান হচ্ছে, সেই এনটা হচ্ছে এন প্লাস হাফ এইচ প্লাস ওমেগা, এইটা। এটা হচ্ছে এন প্লাস হাফ এইচ প্লাস ওমেগা। তাহলে এবার এইখান থেকে তুমি যদি এ স্কোয়ারটাকে ক্যালকুলেট করো, তাহলে এন প্লাস হাফ টু এইচ প্লাস ওমেগা, আর একটা তো কেটে যাচ্ছে একটা ওমেগা, তাহলে এখানে জাস্ট এম ওমেগা করে দিলাম, উপরে ওমেগাটাকে জাস্ট আমি কেটে দিলাম, এইটা। মানে কি করলাম না, এই যে হাফটা এখানে 2 দিয়ে গুণ হয়ে গেল, এইচ কস যেমন আছে একটা ওমেগা কেটে চলে গেছে, নিচে এম ওমেগা হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি প্লাস মাইনাস রুট ওভার অফ এন প্লাস হাফ ইন্টু 2h cos বাই এম ওমেগা। এইটা হচ্ছে আমার টার্নিং পয়েন্টস গুলো। তাহলে এবার এন এর যে বিভিন্ন ভ্যালু যদি তুমি ধরো, তাহলে ফর দ্য গাউস স্টেট যদি তুমি কনসিডার করো, গাউস স্টেটটা আমি প্রথমে কোষে দেখাই। গাউস স্টেট টার্নিং পয়েন্টে যেটা হচ্ছে, এটা তোমার এন এর ভ্যালু তুমি 0 বসিয়ে দিচ্ছ, তো এন এর ভ্যালু 0 বসিয়ে দিলে তোমার হাফ আর 2 কেটে গেল, তাহলে রুট ওভার অফ এইচ কস বাই এম ওমেগা। তাহলে টার্নিং পয়েন্টস এইটা, এটা হয়ে যাচ্ছে প্লাস মাইনাস এইচ কস বাই এম ওমেগা, এইটা হয়ে যাচ্ছে তোমার টার্নিং পয়েন্ট গুলো, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে যে তোমার, তুমি যদি একটা নর্মাল পেন্ডুলাম কনসিডার করো,
যে পেন্ডুলামটার একটা গিভেন অ্যামাউন্টের এনার্জি তুমি দিয়েছো, এই পেন্ডুলামটা হচ্ছে তোমার একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত যেতে পারছে, তারপরে আর যেতে পারছে না। ম্যাক্সিমাম যতখানি ডিস্টেন্স যেতে পারছে সেটা হচ্ছে আমার টার্নিং পয়েন্ট। তাহলে এই পজিশনটা হচ্ছে প্লাস এ, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 পজিশন, আর এদিকটা যদি তুমি দেখো এটা হচ্ছে তোমার মাইনাস এ। তার মানে এটা হচ্ছে মাইনাসে থেকে প্লাসে, এর মধ্যে সে যেতে পারছে, সেখানে এই প্লাস মাইনাস ওয়ানটা তোমার টার্নিং পয়েন্ট। আর এটাকেই তুমি যখন এইরকম ভাবে বললে, পোটেনশিয়াল এনার্জি টার্মস আমি বললাম, এদিকে ধরো তুমি একটা এনার্জি বা কিছু একটা প্লট করছো, ধরে নাও এইটা হচ্ছে আমার সেই টোটাল এনার্জিটা, আর এইটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জিটা, হাফ কে এক্স স্কোয়ার বা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার যাই বলো না কেন এইটা। তাহলে এই যে যে পয়েন্টটা কাট করছে সেখানে কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জি সমান হচ্ছে। এই যে পয়েন্টটা এটা হচ্ছে প্লাসে, এটা হচ্ছে তোমার মাইনাসে, এটা হচ্ছে তোমার মাইনাসে, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 পজিশন। টার্নিং পয়েন্টটা তুমি এইরকম ভাবে থাকতে পারছো যে একটা গিভেন এনার্জিতে সে এইখান পর্যন্ত যেতে পারে, এইখান পর্যন্ত আসতে পারে, এর মধ্যে থাকে থাকতে পারে। আচ্ছা, এবারে আমি যদি জাস্ট এই যে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে তাকে পাওয়ার প্রবাবিলিটি কতটা আমি দেখতে চাই, মানে গ্রাউন্ড স্টেটের জন্য তো ছবিটা তোমার এই ধরনের দেখতে ছিল, আমি এটা ওখানে বড় করে যদি আঁকি ছবিটা তো তোমার এই ধরনের দেখতে কিন্তু গ্রাউন্ড স্টেটের জন্য। তাহলে এই যে বাইরে বেশ কিছুটা সম্ভাবনা আছে, বাইরে পাওয়ার বেশ কিছুটা সম্ভাবনা আছে, সেইটাকে আমি দেখতে চাইছি। তাহলে আমি যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে এই যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল। আচ্ছা, আমি প্রথমে ইনসাইডটাকে বের করি, তারপরে আমি আউটসাইডটাকে করে দেবো, মানে এক থেকে ওটাকে বাদ দিলেই ওটা বেরিয়ে যাবে পার্টিকেল ইনসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। ইনসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট সেইটাকে আমি এইরকম ভাবে লিখছি, পিটা যখন এক্সটা হচ্ছে তোমার মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে আছে, আমি এটা ক্যালকুলেট করছি, মানে এটা হচ্ছে তোমার মাইনাসে প্লাসে এর মধ্যে থাকার সম্ভাবনাটা আমি জাস্ট ক্যালকুলেট করতে চাইছি আর কি। হ্যাঁ, মাইনাসের থেকে প্লাসের মধ্যে থাকার সম্ভাবনাটাকে আমি দেখতে চাই। ঠিক আছে, তাহলে সেটা বের করবো কি করে? দেখো এমনি প্রবাবিলিটি কি হয়, গ্রাউন্ড স্টেটের জন্য তুমি যদি দেখো সাই 0x তার মডিউলাস স্কোয়ার ডিএক্স হতো। এবার এটাকে আমি ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেটটা কত থেকে করবো না মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত করবো, তাহলে মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত এটাকে আমি ইন্টিগ্রেট করবো। আচ্ছা, এবারে এইখানে একটা জিনিস খেয়াল রাখো, তুমি যখন মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত আমি ইন্টিগ্রেট করছি, তাহলে এ বেসিক্যালি কি তোমার মানে ঠিক আছে, মানে আচ্ছা ঠিক আছে আমি এইটাই করে দিচ্ছি, মানে যেটা হচ্ছে যে একদমই মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকু জায়গার মধ্যে পাওয়ার যে সম্ভাবনা, মানে যে জায়গাটা সাদা জায়গা বা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার এরিয়াটা বেসিক্যালি আমি ক্যালকুলেট করছি। যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি করতাম সেটা বেসিক্যালি 1 দিয়ে দিত, কারণ কাউন্টেড ওয়েভ ফাংশন হচ্ছে নর্মালাইজ। আর এই পার্টিকুলার কেসে আমি জাস্ট মাইনাসে থেকে প্লাসে পর্যন্ত করছি, তারপর 1 থেকে সেই পার্টটাকে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলেই হচ্ছে বাইরে পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ টানেল করে যতটুকু চলে গেছে সেইটুকু পার্ট কিন্তু আমি তারপরে দেখে নিতে পারবো। এটা ভালো। তাহলে এবারে দেখো তোমাকে অঙ্কটাকে কষে দেখতে হবে যে কি হচ্ছে হচ্ছে। সেটাকে দেখার জন্যে আমি প্রথমে একটা লাইন একটু লিখে দিই। দেখো এটা যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 এখন হোল টু দি পাওয়ার 1/2 হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2টা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার হয়ে গেল, ডিএক্স হয়ে গেল। পরিষ্কার দেখো এটা কিন্তু একটা ইভেন ফাংশন, তাহলে ইভেন ফাংশন মাইনাস ইনফিনিটি কেন, মাইনাস এ থেকে প্লাস এ। আর এটা একটা ইভেন ফাংশন, ইভেন ফাংশন মানে 2 একটা গুণ করে দাও, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/2 একটা তুমি নিয়ে নাও, ইন্টিগ্রাল পড়ে রইল 0 থেকে a ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এটা হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ তাহলে এটা হচ্ছে দেখো এইটা যেহেতু ইভেন ফাংশন 2 ইন্টু 0 থেকে a পর্যন্ত করে দিলাম, তাহলে আমাকে এই ইন্টিগ্রেশনটা জাস্ট করতে হবে।
আচ্ছা, এই যে ইন্টিগ্রেশনটা, এইটা দেখো 0 থেকে ইনফিনিটি যদি হয়ে যেত, তাহলে কিন্তু এই ধরনের ইন্টিগ্রেশন তুমি গামা ফাংশন দিয়ে করে ফেলতে পারো, বা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে। কিন্তু এখানে তোমার লিমিটটা খেয়াল রাখো, লিমিটটা কিন্তু তোমার এই 0 থেকে একটা ফাইনাইট ভ্যালু পর্যন্ত। তার 0 থেকে যদি ফাইনাইট ভ্যালু পর্যন্ত হয়, তখন সেই ধরনের ইন্টিগ্রেশন না তোমাকে একটা ওই মানে এরার ফাংশন বলে একটা ফাংশন আছে, তার টার্মসে করতে হয়। এরার ফাংশন একটা স্ট্যান্ডার্ড ফাংশন, সেটা নিয়ে আমি আর এইখানে বেসিক আলোচনাটাকে করছি না, সেটা আগে আমার কাছে যারা পড়েছো অনেকবার এই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, আমাদের বইয়ে টইয়ে প্রচুর আছে, ক্যাস্টেলনের বই আছে, বা নেটে তুমি সার্চ করবে তাহলে তুমি পেয়ে যাবে। আচ্ছা, এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এইটাকে এর ফর্মে আনার জন্য আমি বললাম লেট রুট ওভার আলফা এক্স, সেটাকে ধরো আমি একটা জেড বা কিছু একটা বলছি, বা ওয়াই একটা, জেড না কথা ওয়াই বলছি, রুট ওভার আলফা এক্সটা হচ্ছে তুমি ধরে নাও ফর দ্য টাইম বিং এটা হচ্ছে তোমার ওয়াই। তা যদি হয় তাহলে ডিএক্সটা হচ্ছে 1/রুট ওভার অফ আলফা ইন্টু ডিওয়াই, এইটা। আচ্ছা, আর কি? আর যে লিমিট যখন তুমি বসাচ্ছ এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াইও 0 হয়, আর এক্স ইকুয়াল টু এ হলে ওয়াইটা রুট ওভার অফ আলফা ইন্টু এ হয়, এইটা। তাহলে এই যখন লিমিট, আচ্ছা এবার একটু বলি যে নাও রুট ওভার অফ আলফা ইন্টু এটা একটু কতখানি দেখো, তাহলে এম ওমেগা বাই এইচ ক্রস ছিল আলফা, সেটা রুট হয়ে গেল। আর এটা কত বেরোলো, এটা দেখো তোমার রুট ওভার অফ এইচ ক্রস বাই এম ওমেগা, রুট ওভার অফ এইচ ক্রস বাই এম ওমেগা, সেটা তোমার বেসিক্যালি 1। তার মানে এইটা কিন্তু বেসিক্যালি তোমার 1। তাহলে এবারে প্রবাবিলিটিটা বসাও। প্রবাবিলিটিটা গাউস স্টেটের জন্য যখন এক্সটা হচ্ছে এক্সটা হচ্ছে মাইনাসের থেকে প্লাসের মধ্যে, যখন মাইনাসে লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু এ, এইটুকু জায়গার মধ্যে দেখতে চাইছি, তাহলে 2 আলফা বাই পাই হোল টু দি পাওয়ার একের দুইটা যেমন আছে আছে ইন্টিগ্রাল 0 থেকে 1 ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে আলফা রুট আলফা এক্স যদি ওয়াই হয়ে গেল 0 মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। আর ডিএক্স এর জায়গায় বসাচ্ছি হচ্ছে 1/রুট ওভার অফ আলফা ইন্টু ডিওয়াই, এটা হলো। তাহলে দেখো এই রুট আলফা কেটে চলে গেল, তাহলে যেটা দাঁড়াচ্ছে 2/রুট পাই ইন্টিগ্রাল 0 থেকে 1 ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। এইটাই হচ্ছে তোমার এরার ফাংশন অফ 1। মানে বাই ডেফিনেশন যদি 2/রুট পাই ইন্টিগ্রাল ধরে নাও 0 থেকে জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এইটা যদি হয় সেইটা বাই ডেফিনেশন এরার ফাংশন অফ জেড, এইটা। তা যদি হয় তাহলে দেখো একই রকমের দেখতে, শুধু ভেরিয়েবলটা এক্স এর বদলে ওয়াই আছে, কিন্তু এই যে লিমিটটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিমিটটা হচ্ছে এখানে যদি জেড হতো তাহলে তুমি এরার ফাংশন অফ জেড বলতে, এখানে লিমিটটা কিন্তু 1, সেটা হচ্ছে এরার ফাংশন অফ 1 হয়ে যাচ্ছে। তাহলে যেটা হচ্ছে ভেতরে থাকার প্রবাবিলিটিটা হচ্ছে জাস্ট এরার ফাংশন অফ 1। আচ্ছা, এবার এরার ফাংশন অফ 1 এর ভ্যালুটা তার টেবিল আছে, তুমি টেবিল থেকে ক্যালকুলেট করে দেখে নিতে পারো। এরার ফাংশন অফ 1 এর ভ্যালুটা হচ্ছে 0.8427 এর কাছাকাছি একটা হচ্ছে তোমার এরার ফাংশন অফ 1 এর ভ্যালুটা। তার মানে probability of finding the particle outside the classical turning point যদি তুমি দেখো, অর্থাৎ এর বাইরে গতিতে একটা, তাহলে কি হবে? আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, অর্থাৎ আমি প্রবাবিলিটিটাকে ক্যালকুলেট করছি যখন কিনা মড এক্সটা গ্রেটার দ্যান এ, এইটা। হ্যাঁ, মানে মড এক্সটা যখন এর থেকে বেশি হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, মড এক্সটা গ্রেটার দ্যান হচ্ছে মড এ দাদা, ডান দিকে গেলে হচ্ছে তোমার প্লাসের থেকে বেশি, আর বাঁ দিকে গেলে হচ্ছে মাইনাসের থেকে তোমার বাঁ দিকে চলে গেছে, এরকম যদি সিচুয়েশন হয় আর কি, সেটা কত হবে 1 মাইনাস 0.8427 এর মতো। তো সেটাকে করলে বেরোচ্ছে তোমার 0. কত হচ্ছে 1579 এর মতো, নাকি 73 এর মতো, 1573 এরকম দাঁড়াচ্ছে। তার মানে দেখো তোমার অ্যাপ্রক্সিমেটলি তোমার এই 15% মতো বাইরে থাকার সম্ভাবনা থেকে যাচ্ছে। তাহলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট এত,
মানে পার্সেন্টেজে করলে তোমার বেসিক্যালি এই 15.70% মতো তুমি দেখতে পাচ্ছ বাইরে পাওয়ার সম্ভাবনা তুমি দেখতে পাচ্ছ। তা দেখো, তাহলে সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেটে তুমি দেখতে পাচ্ছ যে টার্নিং পয়েন্টের বাইরেও পার্টিকেলটাকে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটা হচ্ছে অ্যারাউন্ড 15.70% মতো। এবারে তোমাকে আমি কিছু হোমওয়ার্ক দিতে পারি। এটা গ্রাউন্ড স্টেটের জন্য তুমি এটা দেখলে, এটা যদি আমি জাস্ট এন এর ভ্যালু 1, 2, 3 এই এক্সাইটেড স্টেটগুলোকে দেখি এবং আমি প্রবাবিলিটিটাকে ক্যালকুলেট দেখতে বলি, প্রবাবিলিটিটাকে ক্যালকুলেট করতে চাইছি যখন ওই গ্রেটার দ্যান মডে অর্থাৎ টার্নিং পয়েন্টের বাইরে পাওয়ার প্রবাবিলিটিটা কতটা, যেমন n = 0 এর জন্য আমি দেখলাম এটা 15.70% মতো হচ্ছে। ঠিক একই রকম ভাবে ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড ইত্যাদি জন্য যদি তুমি দেখো তবে এটা অ্যারাউন্ড এই 11 পয়েন্ট, আমি দু একটা ভ্যালু জাস্ট বলছি, 11.1% মতো হবে। তারপরেরটা হবে হচ্ছে তোমার 9.5% মতো। n = 3 এর জন্য তুমি পাবে এটা হচ্ছে অ্যারাউন্ড 9.1% কাছাকাছি। তারপরটা তুমি পাবে হচ্ছে 7.9% কাছাকাছি, 7.9% যখন এনটা হচ্ছে 4 হচ্ছে, অ্যান্ড সো অন সো অন সো অন সো অন অ্যান্ড সো অন। তুমি অন্তত পক্ষে একটা দুটো ক্যালকুলেট করে আমার দেখাবে, যেমন করে আমি গ্রাউন্ড স্টেটের জন্য ক্যালকুলেট করলাম, ঠিক একই রকম ভাবে একটা দুটোর জন্য তুমি ক্যালকুলেট করে দেখাবে যে কি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি দু একটা বলেছি, তাহলে সেইখান থেকে অন্তত এইটুকু পরিষ্কার যে বাইরে পাওয়ার প্রবাবিলিটি কিন্তু গ্র্যাজুয়ালি কমছে। তাকে এটা খুবই এক্সপেক্টেড ছিল, কারণ ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে তো বাইরে থাকার সম্ভাবনাটা 0 হওয়ার কথা, কিন্তু কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে বাইরে পাওয়ার একটা সম্ভাবনা পাচ্ছি। তার টানেলিংটা বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনন। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে বোর্স করেসপন্ডেন্ট প্রিন্সিপাল তোমায় কি বলবে। বোর্স করেসপন্ডেন্ট প্রিন্সিপাল যেটা বলবে সেটা হচ্ছে যে কোয়ান্টাম নাম্বার যখন তোমার খুব হাই হয়ে যাবে, তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টগুলো ক্লাসিক্যাল রেজাল্টের দিকে জাস্ট চলে যাওয়ার চেষ্টা করবে। তার মানে এটা ইম্পর্টেন্ট যে উইথ ইনক্রিজ ইন এন কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে probability of finding the particle outside the classical turning points decrease করছে। তাহলে এই ক্যালকুলেশন দু একটা করলে তুমি বুঝতে পারবে যে উইথ ইনক্রিজ ইন কোয়ান্টাম নাম্বার n probability of finding the particle outside the classical turning point গ্র্যাজুয়ালি তোমার ডিক্রিজ করছে। এবং সেটা তুমি গ্রাফিক্যালি যদি এক্সপ্রেস করো, ধরো এদিকে কোয়ান্টাম নাম্বার n প্লট করছো আর এদিকে হচ্ছে প্রবাবিলিটিটাকে প্লট করছো, প্রবাবিলিটিটা যেখানে মড এক্সটা গ্রেটার দ্যান মড এ এটাকে প্লট করছো। তাহলে ধরে নাও এইটা হচ্ছে তোমার 1, 1 ভ্যালু, ঠিক আছে। তাহলে তুমি যেটা দেখতে পাবে যে তোমার যখন ভাইব্রেশন কোয়ান্টাম নাম্বার nটা তোমার 0 হচ্ছে, তখন মানে এটা এক কাজ করি, মানে একটা ভেতরে থাকার প্রবাবিলিটি আর বাইরে থাকার প্রবাবিলিটি, তো আমি জাস্ট সিম্পলি প্রবাবিলিটিটাই বলছি, মানে এটা ভেতরে বাইরেটা দু রকম করে দেখাবো, মানে এখানে দুটো জিনিস দেখাচ্ছি আর কি। এটাকে আমি জাস্ট সিম্পলি প্রবাবিলিটি বলছি। আচ্ছা, ভেতরে থাকার প্রবাবিলিটিটা কি হয় না, ভেতরে থাকার প্রবাবিলিটিটা হচ্ছে অবশ্যই হচ্ছে তোমার যখন n = 0 সেটা প্রায় ওই তোমার 84% মতো, আর যখন কম সেটা হচ্ছে এইটা। এবারে এই যে মানে বাইরে থাকার প্রবাবিলিটি এইটা আস্তে 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 কমে যাচ্ছে, কমে গিয়ে 0-র দিকে যাচ্ছে, আর আর ভেতরে থাকার প্রবাবিলিটি আস্তে বেড়ে 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 সেটা হচ্ছে তোমার 1-এর দিকে যাচ্ছে। এইখানে যে প্রবাবিলিটিটা, এই যে প্রবাবিলিটি আমি প্লট করেছি সেইটা হচ্ছে যখন এক্সটা তোমার মাইনাসের থেকে প্লাসের মধ্যে, এইটা ইনসাইডটা। আর এইখানে যে প্রবাবিলিটিটাকে প্লট করেছি সেটা হচ্ছে যখন মড এক্সটা গ্রেটার দ্যান মড এ। তাহলে বাইরে থাকার প্রবাবিলিটিটা আস্তে আস্তে কমছে, ভেতরে থাকার প্রবাবিলিটি আস্তে আস্তে বেড়ে 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 1-এর দিকে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে রেজাল্টটা, এই রেজাল্ট ইজ কোয়াইট এক্সপেক্টেড। দিস রেজাল্ট ইজ কোয়াইট এক্সপেক্টেড। কেন এক্সপেক্টেড? কারণটা হচ্ছে বোর্স করেসপন্ডেন্ট প্রিন্সিপাল। কারণ যেটা বোর্স করেসপন্ডেন্ট প্রিন্সিপাল বলে, কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যাবে। ক্লাসিক্যালি কোনো টানেলিং থাকার কথা নয়, এক্ষেত্রে তুমি টানেলিংটা পাচ্ছ। তার মানে যেটা আমি এখান থেকে বলতে পারছি যে মানে দিস ইজ ইন
এগ্রিমেন্ট উইথ দ্য বোর্ড করেসপন্ডেন্ট প্রিন্সিপাল। এটা দেখো বোর্ড করেসপন্ডেন্ট প্রিন্সিপালের সঙ্গে কিন্তু দারুণভাবে অ্যাসোসিয়েট। তাহলে দেখো ক্লাসিক্যালি যেখানে টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা শূন্য ছিল, এখন কিন্তু ক্লাসিক টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার একটা সম্ভাবনা আছে। সেটা তুমি গ্রাউন্ড স্টেটের জন্য পুরো অঙ্ক কষে দেখালে, ফার্স্ট এক্সারসাইজ সেকেন্ড এক্সারসাইজ তাদের ক্ষেত্রে তুমি পুরো অঙ্ক কষে দেখাতে পারবে। ওক্ষেত্রে এরার ফাংশনে যাওয়ার আগে তোমার ওই একটা ইন্টিগ্রেশন বাই পাস করে নিতে হবে। তুমি জাস্ট বাড়িতে চেষ্টা করবে, তাহলে তুমি দেখতে পাবে অন্তত পক্ষে n=1 n=2 অন্তত একটা দুটো কেসে তুমি ব্যাপারটাকে কষে গেছে নিজেকে ঝালিয়ে নাও যে হ্যাঁ তুমি আমরা যেভাবে ভাবছি ব্যাপারটা ঠিকই আছে আর কি। ঠিক আছে, বোঝা গেল? এটা কোনো অসুবিধা আছে? কিরে, না স্যার, ঠিক আছে। ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই তো? স্যার হ্যাঁ বলো। স্যার একটু আগে দিয়ে জানেন স্যার, যেখানে স্যার আগে ওই ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভটা এঁকেছিলেন না স্যার, ওখানে যে ক্লাসিক্যাল আর কোয়ান্টামের হুম, জন্য হুম। স্যার এখানে তো এটা মানে আমাদের যে টার্নিং পয়েন্টটা স্যার হুম। আপনি তো বাইরের দিকে করেছেন, ওটা তো মানে প্লাস আর মাইনাস এর মধ্যে থাকবে, মানে স্যার যেখানে ওই কোয়ান্টাম না মেকানিক্যাল না স্যার এইটা না, এই যে প্লাসে মাইনাস এটা তো হ্যাঁ না, সেটা হচ্ছে মানে এইটার স্যার ওই জন্য ম্যাক্সিমাম করেছিলাম। যেটা পাচ্ছি। না না, সেটা এইটার জন্য করেছিলাম। মানে এই যে টার্নিং পয়েন্টটা প্লাসে আর মাইনাসে যেটা করেছি সেইটা হচ্ছে যখন এনার্জিটা এইটা, আর যখন তোমার এইটা হবে মানে গ্রাউন্ড স্টেটের জন্য তুমি দেখবে গ্রাউন্ড স্টেটের জন্য হচ্ছে তোমার এইটা প্লাসে এইটা মাইনাসে। কারণ কোন এনার্জিটা কত তার উপরে তো তোমার টার্নিং পয়েন্টগুলো নির্ভর করবে। এবারে আমি ওই প্রথমে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এঁকেছিলাম, যেখানে পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জি সমান হয়েছিল এই দুটো পয়েন্টে, সেই দুটো টার্নিং পয়েন্ট, তার মধ্যে সেটা এঁকেছিলাম। না স্যার ওই উপরে যেটা এঁকেছেন গ্রিন হ্যাঁ কালারে স্যার, হ্যাঁ ওটার কথা হ্যাঁ বলছি হ্যাঁ স্যার। বলো। ওখানে তো স্যার প্লাস এর পরে স্যার মানে প্রবাবিলিটিটা বেশি পাওয়া যাচ্ছে স্যার, ওটা বলছি। না না, বেশি পাওয়া যাচ্ছে না অ্যাকচুয়ালি। তোমার অ্যাপারেন্টলি দেখে মনে আচ্ছা হচ্ছে বেশি পাওয়া যাচ্ছে তো, কিন্তু এই হ্যাঁ ভেতরের জায়গাটা তো অনেকটা বেশি হয়ে গেছে। আচ্ছা টোটাল স্যার প্রবাবিলিটি তো আচ্ছা 1, তাই তো? তাই মাঝের রিজিয়নের স্প্রেডটা অনেকটা বেশি, সেটা অ্যাপারেন্টলি তোমার দেখে মনে হচ্ছে যে বুঝি বাইরে অনেকটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে, অ্যাকচুয়ালি তা নয়। হ্যাঁ, পার্সেন্ট থেকে যখন ক্যালকুলেট করবে তখন কিন্তু বাইরে পাওয়ার সম্ভাবনাটা সত্যি সত্যি খুব কম হয়ে যাবে। মানে আমার ছবিতে হচ্ছে যেটা তোমার দেখে মনে হচ্ছে যে টার্নিং পয়েন্টের বাইরে অনেকটা চলে গেল, এন যখন টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে তখন বাইরে বেসিক্যালি কিছুতেই যাবে না। মানে এটা ছবিতে হ্যাঁ মানে সেটা হয়তো যেটা বলছো খারাপ বলছো না, মানে এটা হয়তো তোমার একটুখানি অন্যভাবে আঁকাই উচিত ছিল। মানে আমি আচ্ছা করে দিচ্ছি। মানে ও বাবা, সব মুছে গেল রে, মুছে গেল, যা যা করলি না। মানে একদমই ঠিক ঠিকই বলছিস যে এটা হ্যাঁ, যেটা কথা হচ্ছে যে যখন কোয়ান্টাম নাম্বারটা তোমার টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে তখন যেটা বলছিস একদমই ঠিক কথা। এই যদি আমার সকল টার্নিং পয়েন্টটা হয়, হ্যাঁ, চেষ্টা হবে হচ্ছে এর মধ্যেই ম্যাক্সিমামটা থাকার চেষ্টা করবে। এই ধরনের অ্যাকচুয়ালি ছবিটা হওয়া উচিত, তাই তো? টার্নিং পয়েন্টের মধ্যেই মোটামুটি ভাবে এটা থাকা উচিত আর কি। এটা তার বাইরে পাওয়ার সম্ভাবনাটা আস্তে 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 কমে যাবে, যেটা আমি এখানে দেখলাম আর কি। এই যে বাইরে পাওয়ার সম্ভাবনাটা আস্তে 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 কমে যাবে। ঠিক আছে হ্যাঁ স্যার এটা। আচ্ছা, আর জাস্ট 2 মিনিটের মধ্যে আমরা ছেড়ে দেবো। আচ্ছা, তাহলে আমি বেসিক্যালি ওয়েব ফাংশনের বিভিন্ন রকমের প্রপার্টিগুলো দেখছি। আচ্ছা, এইখানে দেখো তুমি আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখবে সেটা হচ্ছে এই যে যে ওয়েভ ফাংশনটা সেটা একটা কোয়ান্টাম নাম্বার এক্স এর উপরে ডিপেন্ড করছে, আর এনার্জিটা সেটাও বেসিক্যালি n প্লাস হাফ এইচ কস ওমেগা এন এর উপর ডিপেন্ড করছে, উইথ এন এর ভ্যালুটা তোমার 0 1 2 3 ডট 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 ডট। পরিষ্কার দেখতে পাচ্ছ কি যখনই তোমার এন পাল্টে যাবে এনার্জি পাল্টে যাবে, ওয়েভ ফাংশনে পাল্টে যাবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ইন এ গিভেন এনার্জি there is one and only one linearly independent function। মানে ওয়েভ ফাংশনটাও
কোয়ান্টাম নাম্বার এর উপর ডিপেন্ড করে, এনার্জিটা কোয়ান্টাম নাম্বার এর উপর ডিপেন্ড করে। যখনই আমি এন পাল্টে দিলাম, এনার্জি পাল্টে গেল, ওয়েভ ফাংশনও পাল্টে গেল। সেই জন্য ইন এ গিভেন এনার্জি দেয়ার ইজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, ফাংশনস নয় ফাংশন, তাই তো? তাহলে এটা কি ইমপ্লাই করবে? এটা ইমপ্লাই করছে যে দ্য স্টেটস আর নন ডিজেনারেট। এই স্টেটগুলো হচ্ছে নন ডিজেনারেট, ঠিক আছে? তাহলে এই যে স্টেটগুলো নন ডিজেনারেট হচ্ছে, এটা খুব এক্সপেক্টেড ছিল, কারণ এটা ওয়ান ডাইমেনশনাল প্রবলেম। তাহলে আমাদের একটা নন ডিজেনারেসি থিওরেম ছিল, সেই হোমওয়ার্কটা আমি একটুখানি দিয়ে দিচ্ছি। সেটা আমরা আগে অনেক স্টেটমেন্টটা বলেছিলাম, সেই মতো করে অনেক আলোচনা হয়েছে। সেটা হচ্ছে নন ডিজেনারেসি থিওরেম, যে যদি ওয়ান ডাইমেনশনাল প্রবলেম হয় এবং পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে তোমার নন সিঙ্গুলার হয়, অর্থাৎ পোটেনশিয়াল যে কোথাও ইনফিনিটি হয়ে যাচ্ছে না, আর ওয়েভ ফাংশনটা প্লাস মাইনাস ইনফিনিটিতে ভ্যানিশ করে, তাহলে কিন্তু ডিজেনারেসি কখনোই অ্যাপিয়ার করবে না। তার মানে এটা দাঁড়াচ্ছে যে পোটেনশিয়াল এনার্জিটা তোমার হতে হবে নন সিঙ্গুলার, নন সিঙ্গুলার হতে হবে, আর ওয়েভ ফাংশনটা টেন্স টু জিরো হবে when x টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি। যদি হয় দেন in one dimension there is no degeneration। হ্যাঁ, এটা হচ্ছে নন ডিজেনারেসি থিওরেম। নন ডিজেনারেসি থিওরেম। তাহলে এই যে থিওরেমটা, এই থিওরেমটা আমি একটুখানি তোমাদের ভালো করে জাস্ট মানে প্রুফ করে দিতে বলছি, হোমওয়ার্ক দিচ্ছি। যে পোটেনশিয়াল এনার্জি কিন্তু নন সিঙ্গুলার খুঁজে নেবে বিভিন্ন জায়গা থেকে, নিজেরা চেষ্টা করবে, না পারলে খুঁজে নেবে। যদি নন মানে পোটেনশিয়াল এনার্জিটা নন সিঙ্গুলার হয়, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটা কোথাও ওটা ইনফিনিটি হয়ে যাচ্ছে না, এরকম যদি সিচুয়েশন হয়, আর ওয়েভ ফাংশনটা যদি ভ্যানিশ করে যায় যখন এক্সটা প্লাস মাইনাস ইনফিনিটি, তখন ওয়ান ডাইমেনশনাল কেসে কখনো ডিজেনারেসি থাকতে পারে না। তাহলে এই পার্টিকুলার কেসে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে পোটেনশিয়াল এনার্জিটা সত্যি নন সিঙ্গুলার, হাফ কে এক্স স্কয়ার পরিষ্কার নন সিঙ্গুলার পোটেনশিয়াল, এবং ওয়েভ ফাংশনের ছবি থেকে বুঝতে পারছো ওয়েভ ফাংশনটা জিরো হচ্ছে যখন এক্স টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি, কারণ শেষে একটা এক্সপোনেনশিয়াল পার্ট থেকে গেছে e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2। তাহলে এই পার্টিকুলার কেসে ডিজেনারেসি থাকবে না, সেটা খুব বলাই বাহুল্য, এবং তাই হয়েছে। এটা এই একটা পার্ট যেটা একটুখানি মাথায় রাখো। আচ্ছা, আর তার সাথে সাথে এটা মানে জাস্ট জাস্ট বলা যে গ্রাউন্ড স্টেট ইজ নন ডিজেনারেট। মানে এমনিতেই কোনো ডিজেনারেসি নেই, তাহলে গ্রাউন্ড স্টেট তো অবশ্যই নন ডিজেনারেট হবে। এবং দেখবে মোস্ট অফ দ্য কেসেই কিন্তু গ্রাউন্ড স্টেটটা নন ডিজেনারেট, মানে তোমার চেনা সমস্ত প্রবলেমের ক্ষেত্রেই হচ্ছে গ্রাউন্ড স্টেট নন ডিজেনারেট হয়। তাহলে এর ক্ষেত্রেও আমি একই লজিক বলছি, যে এক্ষেত্রে এটাও একটা হোমওয়ার্ক দিচ্ছি। যদি আবার সেই পোটেনশিয়াল এনার্জিটা নন সিঙ্গুলার হয় এবং ওয়েভ ফাংশনটা টেন্স টু জিরো হয়ে যায় যখন এক্স টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি, দেন যে কোনো সিস্টেমের ক্ষেত্রে তুমি এটা দেখতে পাবে গ্রাউন্ড স্টেটটা নন ডিজেনারেট। দেন গ্রাউন্ড স্টেট মাস্ট বি নন ডিজেনারেট। তাহলে এটা একটা হোমওয়ার্ক, এটা একটা হোমওয়ার্ক আমি দিলাম। মানে এই দুটো হোমওয়ার্ক হচ্ছে তোমার মানে বেসিক্যালি থিওরেম। এই থিওরেমগুলো নিজেরা একটু প্রুভ করার চেষ্টা করবে, ঠিক আছে? আর এখানেও তাই, জাস্ট ওয়েভ ফাংশনটা যদি নন সিঙ্গুলার হয়, যদি ওয়েভ ফাংশনটা টেন্স টু জিরো হয়ে যায় যখন এক্স টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি, তখন হচ্ছে গ্রাউন্ড স্টেটে কখনো ডিজেনারেসি থাকতে পারে না। এটা ঠিক আছে? এই দুটো জিনিস আমি দিলাম তোমাদের। তাহলে ডিজেনারেসি নিয়ে কথাবার্তা হলো। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে দেখো তোমার নোডের গল্পটা। নোড, তাহলে এই পার্টিকুলার কেসে দেখো তুমি যে ছবিটা তুমি পেয়েছো, এই ছবিটা থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো, মানে এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ছবি বা ওয়েভ ফাংশনের ছবি, সেখান থেকে তুমি পরিষ্কার যেটা দেখতে পাচ্ছ যে গ্রাউন্ড স্টেট বাদ দিয়ে, মানে প্লাস মাইনাস ইনফিনিটি এটা জিরো হবে, এটা তো জাস্ট ওয়েভ ফাংশনের অ্যাকসেপ্টেবিলিটি থেকেই তুমি পাচ্ছ। তাহলে প্লাস মাইনাস ইনফিনিটি বাদ দিয়ে আরো বেশ কিছু কিছু পয়েন্ট আছে যেখানে ওয়েভ ফাংশনটা জিরো হচ্ছে এবং করসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটিটাও জিরো হচ্ছে। তাহলে যে পয়েন্টে ওয়েভ ফাংশন বা প্রবাবিলিটি ডেনসিটিটা জিরো হচ্ছে তাদেরকে বলা হচ্ছে নোড। তাহলে নোড মানে হচ্ছে যে এক্সেপ্ট দ্য বাউন্ডারিজ, the points where wave function as well as probability density is
আর 0। তাহলে এক্সেপ্ট দ্য বাউন্ডারিজ, মানে হয়তো পার্টিকুলার বক্স প্রবলেম করলে x = 0 আর x = এটাতে বাউন্ডারি আছে, বাউন্ডারিতে বাই ফোর্স ওয়েভ ফাংশন তুমি ভ্যানিশ করাবে, ওই দুটো পয়েন্ট বাদ দিতে হবে। তাহলে এক্সেপ্ট দ্য বাউন্ডারিজ দ্য পয়েন্টস হোয়ার ওয়েভ ফাংশনস অ্যাজ ওয়েল অ্যাজ পোলারিটি ডেন্সিটি আর 0 আর কল্ড দ্য নোডস। তাহলে দেখো, তাহলে নোড বুঝতে পারলে যে নোড মানে হচ্ছে যে তোমার প্লাস মাইনাস ইনফিনিটি বাদ দিলে আরো যেখানে যেখানে তোমার বেসিক্যালি ওয়েভ ফাংশনটা 0 হচ্ছে বা পোলারিটি ডেন্সিটি 0 হচ্ছে, সেটা তোমার বেসিক্যালি হচ্ছে নোড দিচ্ছে। আচ্ছা, এবারে তুমি একটু খেয়াল করে দেখো যে এই যে সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেমটা তুমি দেখেছো, সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ গ্রাউন্ড স্টেটে কোনো নোড নেই। আচ্ছা, যে গ্রাউন্ড স্টেটে যে নোড থাকে না, সেটা শুধুমাত্র সিম্পল হারমোনিক অসিলেটর কেন, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে গ্রাউন্ড স্টেটে অ্যাকচুয়ালি তোমার নোড থাকে না, সেটা একটা পার্টিকুলার পয়েন্ট। তারপরে কি দেখতে পাচ্ছ, যে যত তোমার এনটা বাড়ছে, মানে n = 1 এ গেলে তো একটা নোড হলো, n = 2 তে গেলে তুমি দেখতে পাচ্ছ দুটো নোড হলো, এইরকম ভাবে কিন্তু নোডের সংখ্যাটা আস্তে 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 তোমার বেড়ে যাচ্ছে। তাহলে এই নোড সংক্রান্ত 2-4টে কথাবার্তা যেটা একটুখানি বলার দরকার, সেটাকে আমি জাস্ট থিওরেমের মতো করেই বলছি যে গ্রাউন্ড স্টেট ইজ নোডলেস, এটা একটা পয়েন্ট। তারপর হচ্ছে nth স্টেট হ্যাজ, nth স্টেট মানে nth লেভেল যেটা আছে, মানে n = 0 থেকে শুরু হলে তোমার মানে 0 1 মানে কোয়ান্টাম নাম্বার যা অ্যাকচুয়ালি স্টেটটা হচ্ছে তার থেকে একটা করে বেশি আর কি। nth স্টেট হ্যাজ n-1 নোডস, এটা মাথায় রাখতে হবে। তাহলে তুমি যদি বলো যে 10th এক্সাইটেড স্টেট মানে বেসিক্যালি 11 স্টেট, তাহলে 11 স্টেটে হচ্ছে তোমার 10টা নোড থাকবে, এইটা nth স্টেট হ্যাজ n-1 নোডস, এইটা। আর আরেকটা কিন্তু তুমি দেখতে পাবে যে মানে এই আমি এখানে ছবি থেকে আগে তোকে দেখাই, তাহলে বুঝতে পারবে যে তুমি একটু খেয়াল করো যে নোডের পজিশনগুলো যদি তুমি খেয়াল করো, দেখো যে এই যে এইটা ধরো তোমার n+2 গ্রাউন্ড স্টেটটাকে বাদ দিলে এখানে তো নোড থাকবে না, n+2 তে এইখানে নোড আছে আর এখানে নোড আছে, n+1 এ দেখো তাতে মাঝে একটা নোড আছে, n = 3 তে দেখো এখানে নোড আছে, এখানে নোড আছে, এর মাঝে একটা নোড আছে এখানে, আর এখানে নোড আছে, এখানে নোড আছে, এর মাঝে দেখো একটা নোড আছে এখানে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে n স্টেটে একটা নোড থাকছে ইন বিটুইন দ্য টু সাকসেসিভ নোডস অফ দ্য n+1 লেভেল, মানে n+1 লেভেলের দুটো সাকসেসিভ নোডের মাঝখানে n স্টেটে কিন্তু একটা নোড থাকছে, অবশ্যই গ্রাউন্ড স্টেটটাকে বাদ দিলে। যেটা হচ্ছে এক্সেপ্ট দ্য ground state there is a node in the n state whose position is in between two successive nodes in the n+1 স্টেট। তাহলে n+1 স্টেট তাদের দুটো সাকসেসিভ নোডের মাঝখানে n স্টেটে একটা নোড থাকছে। আর কি, আর দেখো নোড বাড়ার সাথে সাথে এনার্জি বাড়ছে বা এনার্জি বাড়ার সাথে সাথে নোড বাড়ছে, যেভাবে খুশি আর কি। তাহলে এনার্জি ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন নাম্বার অফ নোডস। তাহলে উইথ ইনক্রিজ ইন নাম্বার অফ নোডস তোমার এনার্জিটা তোমার বাড়ছে, মানে গ্রাউন্ড স্টেটে নোড নেই, লোয়েস্ট এনার্জি, ফার্স্ট স্টেটে একটা নোড এনার্জি বেড়ে গেল, দুটো নোড, তিনটে নোড, চারটে নোড করে এটা বেড়ে যাচ্ছে। এবং এইটা তুমি যেখানে সলভ করতে পারছো তো ভালো, যেখানে সলভ করতে পারবে না সেক্ষেত্রেও জিনিসটা কিন্তু একই রকম ভাবে সত্যি। ধরো বন্ডিং আর অ্যান্টি বন্ডিং কনসিডার করলে, বন্ডিং এর নোড নেই, অ্যান্টি বন্ডিং এর নোড আছে। তুমি যদি বেঞ্জিনের ক্ষেত্রে যে 6টা যে এমও তুমি আঁকো, সেই এমওর ক্ষেত্রে দেখবে গ্রাউন্ড স্টেট কোনো নোড নেই, ফার্স্ট এক্সাইটেড স্টেটে একটা নোড, সেকেন্ড এক্সাইটেড স্টেটে দুটো নোড, আবার যেটা মানে মানে তো ফার্স্ট আর সেকেন্ড এক্সাইটেড গুলো ডিজেনারেট হয়, তো আবার যে তার করসপন্ডিং থার্ড এক্সাইটেড স্টেট যেটা যেটা আবার নন ডিজেনারেট, সেখানে তোমার 3টে নোড হয়ে যায়। তাহলে নোডের সংখ্যা তার সঙ্গে কিন্তু এনার্জির একটা সম্পর্ক আছে, নোডের সংখ্যা যত বাড়বে এনার্জি তোমার তত বেড়ে যাবে। তাহলে এই যে স্টেটমেন্টগুলোকে বললাম, এই স্টেটমেন্টগুলো সবগুলোই কিন্তু তোমার
বেসিক্যালি একটা বেসিক থিওরেমের মধ্যে পড়ে। এগুলো সবই হচ্ছে তোমার থিওরেম। উইদাউট সলভিং দ্য থিওরেমস আমি জাস্ট স্টেটমেন্ট হিসেবে বলে যাচ্ছি। তাহলে এখানে ডিজেনারেসি নিয়ে বেশ কিছু কথাবার্তা বলার সুযোগ আছে, নোড নিয়ে বেশ কিছু কথাবার্তা বলার সুযোগ আছে। তাহলে অবশ্যই এটা হারমোনিক অসিলেটরের জন্য যে মানে স্পেসিফিক কিছু না, এটা হচ্ছে জেনারেল কোয়ান্টাম মেকানিক্সের মধ্যেই পড়ে। তাহলে মানে আমি তোমাদের মানে জাস্ট একটুখানি মানে যারা খুব ইন্টারেস্টেড, লেখাপড়াটা মন দিয়ে করতে চাও, ভালোবেসে লেখাপড়াটা করতে চাও, তারা হচ্ছে এই যে পার্টিকুলার থিওরেমসগুলোকে বলা হচ্ছে, এই থিওরেমসগুলোকে প্রুভ করার চেষ্টা করবে। নিজেরা চেষ্টা করলে নিজেরা পারবে সেরকম নয়, নিজেরা না পারলে অসুবিধার কিছু নেই। তুমি বই ঘাঁটো, লিটারেচার দেখো, ইন্টারনেট দেখো, দেখে জাস্ট এইটা যে হ্যাঁ সত্যি এরকম হয় সেটা তুমি একটু কনভিন্স হওয়ার চেষ্টা করো। এবং অবভিয়াসলি এগুলো যে তুমি এক্সেপশন বের করতে পারো, এক্সেপশন বের অবশ্যই অনেক লোকে করেছে। কারণ এখানে এই এই ধরনের, যেমন এই আগের ক্ষেত্রে বললাম যে গ্রাউন্ড স্টেটের ডিজেনারেশন তখনই থাকবে না যখন ওয়েভ ফাংশনটা হচ্ছে নন সিঙ্গুলার এবং ওয়েভ ফাংশনটা প্লাস মাইনাস ইনফিনিটিতে ভ্যানিশ করে যাচ্ছে। এবারে কথা কথা যদি প্লাস মাইনাস ইনফিনিটিতে ভ্যানিশ না করে, যদি সিঙ্গুলার পোটেনশিয়াল হয়, তখন ওয়ান ডাইমেনশনে তোমার ডিজেনারেশন থাকতে পারে। তাহলে সেই ধরনের পয়েন্ট যদি তুমি খুঁজে পেতে পারো, লোকে অলরেডি কিছু খুঁজে ফেলেছে, তুমি যদি আরো প্রবলেম খুঁজে পাও যেক্ষেত্রে জাস্ট তোমার যা এক্সপেক্টেশন সেখান থেকে তুমি অন্য রকমের রেজাল্ট পাচ্ছ, সেটা তুমি পেপার করতে পারো। তো দেখো, তাহলে আজকে আমরা বেসিক্যালি যেটা করলাম যে আগের দিন যে রেজাল্টটা পেয়েছিলাম সেই রেজাল্টের উপরে বেস করে আমি জাস্ট ওয়েব ফাংশনগুলোকে বের করলাম এবং ওয়েব ফাংশনের যে বিভিন্ন প্রপার্টিগুলো সেই প্রপার্টিগুলোকে নিয়ে জাস্ট আজকে আলোচনা করেছি। এবং তুমি অন্ততপক্ষে দুটো এখানে সিচুয়েশন দেখতে পেলাম, যে দুটো সিচুয়েশনে তুমি ক্লাসিক্যালি যেমন এক্সপেক্ট করছিলে, কোয়ান্টাম মেকানিক্যালি অন্যরকম এক্সপেক্ট করছো। ক্লাসিক্যালি তুমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা যেমন ভেবেছিলে, কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা অন্য রকমের দেখতে। আর ক্লাসিক্যালি ওই টার্নিং পয়েন্টের বাইরে পাওয়ার প্রবাবিলিটি শূন্য ছিল, এখন কিন্তু তার বাইরে পাওয়ার একটা প্রবাবিলিটি তুমি দেখতে পাচ্ছ, নন জিরো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, যেটা কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং বলা হচ্ছে, সেটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে আজকে আমার মনে হয় মানে যথেষ্ট হয়েছে, আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আবার এই জায়গা থেকে শুরু করা যাবে। কারো যদি কোনো সমস্যা থাকে তো বলে নাও। স্যার হ্যাঁ, স্যার বলছি টানেলিং জিনিসটা ইন জেনারেল কি, মানে এখানে তো আমরা বললাম যে ওই মানে ওই ওই আমার ক্লাসিক্যাল। আমার আমার ওই এটা একটু পর, মানে টানেলিং আমার মানে ফাইনাইট বেরিয়ার প্রবলেম নিয়ে যখন কথাবার্তা বলবো, হ্যাঁ ফাইনাইট আচ্ছা বেরিয়ার প্রবলেম, পার্টিকুলার বক্স প্রবলেম, ফাইনাইট বেরিয়ার প্রবলেম, সেইখানে টানেলিং নিয়ে আমি ডিটেল কথাবার্তাগুলো বলবো। এখন জাস্ট যদি মনে হয় তুই খুব অধৈর্য হয়ে পড়ছিস, তাহলে আমাদের যেই এনকেবি লেকচার অন ফিজিক্যাল কেমিস্ট্রি, সেখানে আনসার্টেনটি প্রিন্সিপালে 3টে লেকচার আছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। এই পার্ট সিতে টানেলিং নিয়ে যথেষ্ট মানে আমি একটু আলোচনা করার চেষ্টা করেছি আর কি। ওইটা একটুখানি দেখে নে, ওই লেকচারটা একটু শুনে নে, শুনে নিলে তো টানেলিং সম্বন্ধে যে প্রথমে যে মানে যে জিনিসগুলো তো জানতে ইচ্ছা করছে সেই সব জিনিসগুলো তুই জেনে যেতে পারবি। ঠিক আছে।